প্রিয় দর্শক, এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনের আজকের পর্বে সকলকে স্বাগত। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একসময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি জামাতের পক্ষ থেকে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কথা বলতে চাই জামায়াতের রাজনীতি, ঢাকা নগর সমস্যা এবং সমসাময়িক জাতীয় বিভিন্ন ইস্যুতে। অনুষ্ঠান জুড়ে আছি আমি রাহাত রূপান্তর। সেলিম ভাই, স্বাগত এশিয়া পোস্টে। কেমন আছেন? জি, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে। একের পর এক ব্যস্ততা যাচ্ছে আপনার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে প্রার্থী হবেন। দলের জন্য তো সময় দিতে হচ্ছে, আবার নির্বাচন করছেন, দায়িত্ব আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা উত্তরে। ব্যস্ততা কেমন যাচ্ছে? দেখেন, ব্যস্ততা তো মানুষের জীবনের, আমি বলবো যে এটা একটা ব্যস্ততার মধ্যেই সব দিক থেকে করলাম। আমরা যারা রাজনীতির সাথে আছি, বিশেষ করে জামাত ইসলামের রাজনীতি, এটা অত্যন্ত কনস্ট্রাকটিভ রাজনীতি এবং অনেক কাজ। আমাদের কাজ বাইরে যা দেখা যায় তার চেয়ে 10 গুণ বেশি কাজ হলো যেটা মিডিয়ায় দেওয়া লাগে না। আমাদের অনেক আভ্যন্তরীণ নিজেদের পরিচর্চার কাজ আছে, নিজেদেরকে গঠন করার কাজ আছে, অধ্যয়ন করা, অন্যদেরকে বই পড়ানো, মানব সেবা করা। এগুলো তার আমরা মিডিয়ায় দেই না বা মিডিয়াকে আমরা চাইও না। ফলে আমরা বাইরে যে কাজগুলো আপনারা সচরাচর দেখেন তার চেয়ে অনেক বেশি ব্যস্ত আমরা সময় কাটাই। আর এখন তো একদিকে সিটির দায়িত্ব, তারপরে সামনে নির্বাচনকে ঘিরে নতুন কিছু কাজ, আবার 11 দলীয় জোটের মাঠের কর্মসূচি, দল জোট এবং নির্বাচন সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। আর রাজনীতি শুরুর গল্প জানতে চাই। আপনি একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তার মানে নিঃসন্দেহে ছাত্র শিবির দিয়ে আপনার ছাত্র রাজনীতি শুরু হয়েছে। শুরুর গল্পটা জানতে চাই। আমরা জানি যে ছাত্র শিবিরের কর্মী সাথী আরো কি আছে, একেবারে শুরুটা কিভাবে হয়েছিল, আপনি ছাত্র শিবিরে আসলেন কিভাবে এবং প্রথম ধাপগুলো কিভাবে পার করেছেন? আসলে আমি যখন ক্লাস 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন আমাদের কিছু বড় ভাই তারা আমাকে ডাকতেন, পড়ালেখার খোঁজখবর নিতেন, তারপরে স্বাস্থ্যের খবর নিতেন এবং ভালো ভালো কথাগুলো বলতেন। আর তাদের কথাগুলো জাদুমন্ত্রের ন্যায়, মুগ্ধমন্ত্রের ন্যায় আমরা শুনতাম এবং ভালো লাগতো। আমাদেরকে আপ্যায়ন করাতেন, সুন্দর সুন্দর ব্যবহার করতেন। তো এক পর্যায়ে কোন অজান্তেই তাদের সেই ভালো আচরণের প্রেমে পড়ে যাই এবং ছাত্র শিবিরে যোগদান করি। সেই থেকে আজ পর্যন্ত বলা যায় যে আমার জীবনের মোড় পরিবর্তনের মূল ভূমিকা পালন করে ছাত্র শিবির। ছাত্র শিবিরে যে একটা ডিসিপ্লিন লাইফ, ওখানে ফজরের আগেই অনেক ক্ষেত্রে ঘুম থেকে উঠতে হয়, যারা আমাদের সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হয়, আর নামাজ শেষ করে কোরআন অধ্যয়ন করতে হয়, হাদিস অধ্যয়ন করতে হয়, সময় পেলে এই সময়ের মধ্যে সাহিত্য পড়তে হয়। তারপরে ছাত্র জীবনে তো পড়ালেখা, যার যার প্রতিষ্ঠানে যেতে হয়। ফিরে এসে বিকালবেলাও দেখা গেল মাঠে ময়দানে বিভিন্ন মসজিদে নামাজ পড়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা, এবং সেই আড্ডাগুলো অত্যন্ত কনস্ট্রাকটিভ। তাদের খোঁজখবর নেওয়া, পড়ালেখার খোঁজখবর নেওয়া ইত্যাদি ইত্যাদি। তো শিবির আমার জীবনকে বলা যায় যে হাতে ধরে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যেটা আল্লাহর একান্ত নিয়ামত বলতে হবে। এ ধরনের একটা সংগঠনের সাহচর্য পাওয়া। আচ্ছা, আপনাদের শিবির নিয়ে একটা বিষয় আমরা শুনেছি যে প্রত্যেকটা পর্বেই 4-5টা ধাপ আছে আপনাদের, যে ধাপ পর্যন্ত সাথী সদস্য এই পর্যন্ত পৌঁছতে বিভিন্ন ধাপে বিভিন্ন বই পড়তে হয়। একটু যদি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে কোন পর্বে কি পড়তে হয়। শিবির একটা শিক্ষা প্রতিষ্ঠান বলতে পারেন, আর একেবারে বলতে পারেন প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন কোর্স আছে, সিলেবাস আছে। যারা নতুন সমর্থক হবে তারা কোন বইগুলো পড়লে এই স্টেজে তারা দেশ, দুনিয়া, ইসলাম, মানবতা এগুলো বুঝতে পারবে। তারপরে তাদের পরের স্টেজটা আমরা বলি এটা কর্মী। এটা কি আপনাদের নির্দিষ্ট বই? না, এটা সব বিভিন্ন লেখকের বই। এরকম না যে জামাতের লেখকরাই বই লিখছেন, অন্য বাইরের লেখকরা, হিন্দু লেখকরাও আছেন। মানে দেশ, জাতি, সমাজ, বিশ্ব, মানবতা, বিশেষ করে ইসলাম, আল্লাহ, রসুল, আখেরাত এগুলো বুঝবার জন্য কোরআন, হাদিস, সাহিত্যের একটা সিলেবাস আছে। এটা কি প্রথম ধাপে কর্মী সিলেবাস আছে? হ্যাঁ, একটা সিলেবাস। কর্মী সিলেবাসে কোরআনের কোন কোন অংশ পড়তে হবে এটা দেওয়া আছে, হাদিস কোন কোনটা পড়তে হবে, সাহিত্য কার কার কোন লেখকের কতটা বই পড়তে হবে, ইমান সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত, চরিত্র গঠন সংক্রান্ত, সোশ্যাল জাস্টিস,
মানে সমাজ সম্পর্কে জানার জন্য। এগুলি কর্মী হওয়ার আগে পড়তে হয় না পরে? কর্মী থাকতেও পড়তে হয়। এটা আছে সিলেবাসের পরিমাণটা আছে, এক এক স্টেজে এক এক রকম। কর্মী অবস্থায় কম। কর্মীর পরে কি হতে হয়? কর্মীর পরে সাথী। এটার জন্য কি করতে হয়? এটা আরেকটু আপগ্রেডারি, মানে কর্মীর পরে এটা ধরতে পারেন হাই স্কুল লেভেল, যেটা আর হাই স্কুল লেভেল, আর কর্মী পর্যন্ত এটা প্রাইমারি লেভেল, ঠিক আছে। তারপর হাই স্কুল পেরিয়ে সেখানে কি কি পড়তে হয় সাথীর জন্য? সব জায়গায় মানে সাবজেক্ট আছে, কোরআন আছে, হাদিস আছে, তারপরে জেনারেল নলেজ আছে, বিশ্ব পরিস্থিতি আছে। সিলেবাসটা দল থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা একটা কমিটি আছে, প্রতি বছর কমিটি এটা রিসাবল করে, নতুন করে রিথিঙ্কিং করে করে সময়ের সাথে তাল মিলিয়ে কোন কোন জিনিসগুলো জানা দরকার, পড়া দরকার। মানে এটা একটা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা প্রতিষ্ঠান আর কি। বাগায় এখানে পরীক্ষা দিতে হয়, এখানে সাথী হতে হয়, তাকে রিটার্ন পরীক্ষা দিতে হয়, ভাইভাও দিতে হয়। আবার তাকে যখন আরও বড় গ্রেডে সে যাবে, সেটা হলো সদস্য, তাকে এটা সেখানে কি সদস্যর পরে কিছু আছে? সদস্যটা হলো যে পুরো কোরআন শরীফ তাকে তর্জমা সহ অর্থ সহ পড়তে হবে। পুরো কোরআন? পুরো কোরআন পড়তে তার হবে। মানে কি যারা শিবিরের সদস্য তারা পুরো কোরআনের তর্জমা জানে? তারা পড়তে হবে, অ্যাটলিস্ট জানে, মানে তাদেরকে তেলাওয়াত করে এটার অর্থ জানতে হবে, বুঝতে হবে। এবং অনেকে তো এটা হাফিজও হয়ে যায়, অনেকে এটা পড়তে পড়তে। এর বাইরে আর কি কি করতে হয় সদস্য হওয়ার জন্য? এর বাইরে অর্থনীতির উপরে বই আছে, রাজনীতির উপরে বই আছে, ইতিহাসের উপরে আছে, সামাজিক জীবনের উপর আছে, বিভিন্ন মনীষীর জীবন আছে। এক কথায় কেউ যদি স্কুল কলেজ মাদ্রাসায় নাও যায়, তাহলে সে সমাজ সম্পর্কে, অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে, আইন আদালত সম্পর্কে, মানে জীবনের সমস্ত দিক এবং বিভাগের ব্যাপারে যেটুকু নলেজ না হলে মানুষ চলতে পারে না, এই নলেজগুলো এখানে দেওয়া আছে। এটা তো বইয়ের কথা বললেন, বইয়ের বাইরে আর কি কি করতে হয় এ পর্যন্ত আসতে? বইয়ের বাইরে তাকে প্রথম হলো তাকে একটা ডিসিপ্লিন জীবনযাপন করতে হয়। তাকে নেগেটিভ সমস্ত যে সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে তাকে দূরে, মাদকের কাছে যাবে না, সে নেশা করবেন। ইভেন সিগারেট, আমাদের শিবিরের সাথে যারা থাকে তারা একটা সিগারেটও পর্যন্ত পান করে না। এই যে একটা সুন্দর জীবন, ওখানে কল্পনাও করতে পারবে না যে কেউ সিগারেট খাবে। এটা নিশ্চিত হবেন কিভাবে যে সে সিগারেট খাচ্ছে কি খাচ্ছে না? এটা বোঝা যায় না। বন্ধু বান্ধব আছে, আমরা তো খোঁজ নেই যে এ কীভাবে চলে, তাকে সাথী বানাবার আগে জিজ্ঞেস করি। বন্ধু বান্ধব বলছেন না, অল রাইট, ঠিক আছে। মানে কারো কোনো কাজ তো আর গোপন থাকে না, এটা তো প্রকাশ পেয়ে যায়। এই ধরনের কোনো এনভায়রনমেন্টই নাই যে একদিন যে সিগারেট খাবে। আচ্ছা, এই সময়টাতে কি নতুন কোনো ছাত্র এসে শিবির করে, নাকি মানে শিবির যারা করে তারাই নতুন ছাত্রকে নিয়ে আসে? প্রক্রিয়াটা কি আসলে? নতুন ছাত্ররাও আসে। আমরা যখন কোনো সাধারণ সভা করি, চা চক্র করি, কোনো নবীনবরণ করি, আমরা যখন ওখানে বক্তব্য দিই, প্রশ্ন উত্তর দিই, তখন অনেক সাধারণ ছাত্র তারা কনভিন্সড হয়ে তারা তাৎক্ষণিক শিবিরে জয়েন করে, পরবর্তীতেও তারা জয়েন করে, অফিসে যায় বা শিবিরের দায়িত্বশীলরা কোথায় আছে খোঁজ নিয়ে তারা যায়। আবার শিবির গিয়েও করে, তারা বাড়ি বাড়ি যায়, শুক্রবারে, বন্ধের দিনগুলোতে হোস্টেলগুলোতে যায়, আবাসিক এলাকাগুলোতে যায়, গিয়েও তারা কাজ করে। আপনি কিছুক্ষণ আগে শপথের কথা বলছিলেন, তো শপথে আসলে কি বলানো হয়? মূলত এটা আল্লাহর নামে একটা ওয়াদ নেওয়া হয় যে আমি ওয়াদা করছি আমি আল্লাহর প্রতি চলবো, কোরআনের প্রতি চলবো, আমি নিষিদ্ধ জিনিস যেগুলো আছে, হারাম জিনিস যেগুলো আছে এগুলো দূরে থাকবো, আমি মা বাবার কথা শুনবো, মা বাবার যত্ন করব। অর্থাৎ তাকে জীবনের বেসিক যে দিকগুলো, বেসিক যে ক্যারেক্টার, হ্যাঁ, সেই ক্যারেক্টারগুলো তাকে, সেগুলো কি আবার শিবিরের নেতারা চোখে চোখে রাখে? অবশ্যই তাকে এক্সামাইন করা হয়, সে কি এগুলো মেনে চলছে না, শুধু ওত নিয়ে সে ইয়েগুলো। এমনও হয় যে কেউ ওত নিয়ে হয়তো দেখাগুলো এটা মেনটেন করতে পারতেছে না, তো তার জন্য সুযোগ আছে, সে নিজেও ইস্তফা দিতে পারে যে আমি যেটা ওত নিয়েছিলাম ওটা আমি রক্ষা করতে পারতেছি না, সে নিজে ইস্তফা দিতে পারে, ওটা আমরা অ্যাকসেপ্ট করে নিই। অথবা আমরাও তাকে বলি যে তুমি তো এই জায়গায় নাই স্ট্যান্ডার্ডে, অর্থাৎ তুমি ইস্তফা দাও, বা তাকে আমরা হয়তো বাদ দিয়ে দিই। আমরা হয়তো আরো জানবো, আপনি একটা সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে সময়টা সম্ভবত 2004 এবং 2005 আপনি সভাপতি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনি নিজেকে কতটা সফল মনে করেন? এইটা তো আমি নিজে বলা অত্যন্ত কঠিন একটা কাজ যে আমি সফল কিংবা ব্যর্থ। তবে এইটুকু বলতে পারি যে কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি যে ওয়াদ নিয়েছিলাম যে আমি সব কিছুর উপরে ইসলামকে, দিনকে, দেশের স্বার্থকে, এবং আমি ছাত্র শিবিরের যে কাজ, ছাত্র সমাজের কল্যাণ, ছাত্র সমাজের মুক্তি, ছাত্র সমাজের যেসব দাবি দাওয়া আছে এগুলো পূরণে আমি সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব। আমার নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়ার উপরে আমি দল, দেশ, জাতি এবং ইসলামের স্বার্থকে আমি অগ্রাধিকার দেব।
সেটা চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি সেটা তো আল্লাহই ভালো বেশি জানেন, আর আমার সহকর্মীরা জানে। সহকর্মীরা অবশ্য এটা বলার চেষ্টা করে যে আমি চেষ্টা করেছি ছাত্র সমাজের যে দাবি দাওয়া আছে বা ছাত্র সমাজের যেসব কল্যাণমূলক কাজ আছে সেগুলো করার আমি চেষ্টা করেছি। তারপরে একজন কেন্দ্রীয় সভাপতি হিসেবে সারা দেশের দায়িত্ব যেহেতু আপনার হাতে ছিল, সারা দেশের দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা থেকে যদি আপনাকে আমি মার্ক দিতে বলি 10-এর মধ্যে নিজেকে কত দেবেন? এটা খুব কঠিন কাজ, কারণ আমাদের এখানে নিজেকে ফোকাস করার টেন্ডেন্সিটা নাই। এটা আমি বললে না, নিজের দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন আমি সেই দায়িত্ব পালনে সিনসিয়ার ছিলাম, এটা বলতে পারবো। আচ্ছা, সিনসিয়ার ছিলাম, চেষ্টা করেছি এবং বড় মাপের নিজে থেকে দায়িত্ব অবহেলা করি নাই, এটা বলতে পারবো। বাট এটা আল্লাহর কাছে কতটুকু কবুল হয়েছে কিংবা এটার দ্বারা প্রকৃত অর্থে ছাত্র সমাজ কতটুকু লাভবান হয়েছে এটা তারা বলতে পারবে। তো আমার বন্ধুবান্ধব বা ওই সমসাময়িক যারা, তারা আমাকে বলার চেষ্টা করে যে আমি ছাত্র সমাজের কল্যাণে বেশ ব্যস্ত ছিলাম, তৎপর ছিলাম, তার অনেক স্মৃতিচারণ করে। এগুলো শুনলে মাঝে মাঝে লজ্জাও অনুভূত হয় যে আসলে কি তাই করেছি না ওরা বেশি বলতেছে। আবার শুনলে, নিজের কথা শুনলে তো ভালো লাগে, ভালোও লাগে, আবার মন্দও লাগে। মন্দ লাগে এটা যে এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এবং এটা কতটুকু ছাত্র সমাজের কল্যাণ লেগেছে তারাই বলতে পারবে। আচ্ছা, তো আমি চেষ্টা করেছি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি। আপনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, এখন ঢাকা উত্তর মহানগরের জামাতে দায়িত্ব পালন করছেন। অনেকে বলে থাকেন যে ছাত্র শিবির আধুনিক দল, আধুনিকতা বোঝে, কিন্তু জামাত এখনো পুরোপুরি আধুনিকতা বোঝে না। এটা একটা প্রশ্ন, আসলে আপনি কিভাবে দেখেন? সাথে সাথে এটাও প্রশ্ন যে আপনাদের মতো যারা আগে শিবির করতেন এখন জামাত করেন, শিবির থেকে আসা মানুষগুলো যখন জামাতে যোগ দিচ্ছে, জামাতে পরিবর্তন আসছে, এই পরিবর্তনের চিন্তা কি শিবিরে থাকাকালীনই আপনারা করে বের হয়ে আসছেন, নাকি এসে মনে হচ্ছে যে আমার পরিবর্তন করা দরকার? দেখেন, জামাতের ফিল্ড আর শিবিরের ফিল্ডের পার্থক্য আছে। জামাত একটা ওয়াইডার ফিল্ডে কাজ করে, একেবারে সাধারণ বস্তিতে বসবাস করে এমন ভাই বোন থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে এলিট শ্রেণী পর্যন্ত বিশাল ক্ষেত্র জামাতের। শিবির তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করে, শুধু ছাত্র সমাজের মধ্যে, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। আর তাদের হয়তো কিছু সুধী সমাজ আছে, তাদের হয়তো বন্ধু সমাজ আছে সেভাবে, কিন্তু মূল রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা, সমাজ জীবনের নেতৃত্ব দেওয়া লার্জ স্কেলে মূল দায়িত্বটা পালন করে জামাত। এক সময় জামাতে পর্যাপ্ত আমাদের সেরকম প্রশিক্ষিত লোক ছিল না, কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে শিবির যারা করেছে তাদের অধিকাংশ জামাতেই যোগ দিয়েছে, ফলে এটা জামাত ডাইরেক্টলি লাভবান হয়েছে। এক সময় যদি মনে হইতো যে হয়তো অনেক প্রগ্রেসিভ প্রোগ্রাম জামাত নিতে পারতেছে না, লোকবলের ক্রাইসিস ছিল, এখন তো সেই ক্রাইসিস না, এখন তো পুরো জামাতটা চালাচ্ছে শিবির। মানে আমরা যারা শিবিরে ছিলাম তারা এই জামাতের বিভিন্ন দায়িত্বে আছে। এখন অরিজিনাল জামাত বলতে যারা ডাইরেক্ট জামাত করেছিলেন, আমাদের মরহুম ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা তো অনেক সম্মানের সহিত তারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। এখন তো টোটালটাই শিবিরের হাতে। এখানে শিবির আর জামাতের মধ্যে পার্থক্য করার কিছু নেই। অর্থাৎ এখন পুরো জামাতে ইসলাম চালাচ্ছে শিবির, শিবির থেকে আসা লোকেরাই চালাচ্ছে। মানে সবাই যে আসছে এমন না, কিছু যে অন্য জায়গায় যায়নি তা না, তবে আমরা যে প্র্যাকটিসটা ছাত্র জীবনে করি ওটার সাথে আদর্শিক মিলটা জামাতের সাথেই পাওয়া যায়। আচ্ছা, যদিও দুইটা আলাদা সংগঠন। আরেকটা যেটা বলছিলাম যে জামাত এবং শিবির আধুনিকতার যে বিষয়টা, জামাত কি আধুনিক হতে পেরেছে কিনা? না, জামাত অনেক মডার্ন কনসেপ্ট নিয়ে কাজ করছে। আপনি যদি আমার গত 4 মাসের অ্যাক্টিভিটিস দেখেন, আপনাকে যাওয়ার আমরা দেখেছি, আমরা যথেষ্ট, তাহলে দেখবেন যে জামাত শুধু শিবির আর জামাতের মধ্যে পার্থক্য না, পুরো বাংলাদেশে বা এই সিটিতে জামাত যে কাজগুলো করছে সম্পূর্ণ ক্রিয়েটিভ এবং এক্সেপশনাল কাজ করছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আরেকটা কথা বলছিলেন যে শিবির থেকে অধিকাংশ জামাতে আসে, তার মানে আপনি অধিকাংশ শব্দটা ব্যবহার করেছেন, কম সংখ্যক হলেও আসে না। আমার প্রশ্ন হচ্ছে, যারা শিবির থেকে শিবিরের ছাত্র জীবন শেষ করার পরে জামাতে আসছে না, এরা আসলে কেন আসছে না আসার পেছনে তাদের ব্যর্থতা নাকি জামাতের ব্যর্থতা, তাদেরকে না নিতে পারা? না, উভয়েরই দুর্বলতা আছে। আমি ব্যর্থতা না বললে এটুকু বলবো যে অনেক সময় দেখা গেলো জামাতের যেভাবে ওনাদের খোঁজখবর রাখা দরকার হতো সব ক্ষেত্রে পেরে ওঠা যায় না, নানা কারণে। অনেকে এসে সরাসরি দেখা, নাকি তারা জামাতকে উপযুক্ত মনে করছে না? এইটা খুব কম, রেয়ার। জামাতকে উপযুক্ত মনে করে না এরকম সংখ্যা রেয়ার, আর এটা উল্লেখযোগ্য না। কিন্তু নানা কারণে হয়ে ওঠে না। কেউ তো সরকারি চাকরি পেয়ে যায়, চাকরিজনিত কারণে আর সে জামাতের সাথে যোগাযোগ রাখে না। কেউ তো বিদেশ চলে যায়,
কেউ হয়তো পারিবারিক জীবনে যাইয়া নানা ধরনের অসুবিধার মধ্যে পড়ে। ফলে ছাত্র জীবনে যেভাবে একরকম একটা চাঙ্গা ভাব থাকে, বৃহত্তর জীবনে আসার পরে বিয়ে শাদী চাকরি টাকরি এটা সেটা নিয়ে কিছুটা একটু ছন্দপতন হয় আর একটু ব্যত্যয় ঘটে। তবে আমি যেটা বলছি যে অধিকাংশই আমরা খুঁজে বের করি কারা এই বছর শিবির থেকে বিদায় নিল, কারা ওই বছর বিদায় নিল, ওই 20 বছর আগে যারা বিদায় নিছে এদেরকেও আমরা খুঁজে বের করে তাদের হাতে আমরা কাজ তুলে দেওয়ার চেষ্টা করি। ছাত্র শিবিরে দায়িত্ব শেষ করার পরে কি জামাতে এসে কোনো পদ পাওয়া যায়? পদবীর কোনো ব্যাপার না। ছাত্র শিবির শেষ করে এসে জামাত ইসলামীতে এসে জয়েন করলে কাজের এখানে কোনো অভাব নাই, এত কাজ আরে। আমরা একসময় ভাবতাম শিবিরে থাকতে আল্লাহ জামাতিকে তো বোধহয় বেকার হয়ে যাব, কাজ নাই। কিন্তু জামাতে এসে এত ব্যস্ত হয়ে পড়েছি যে শিবিরে যে এত ব্যস্ত ছিলাম এটা আর এখন মনে পড়ে না। মানে এখানে এত কাজের ব্যবস্থা আছে, ফলে এখানে পদ নিয়ে কোনো ঝামেলা নাই। আসলেই সে কাজ পাবে। কাজ মানে কি, দাওয়াতে কাজ করবে, মানুষকে কোরআনের তালিম দেবে, তারপর বিভিন্ন জায়গায় সফর করবে, ছাত্র সমাজের সামনে যে বক্তব্য দিবে, মানে এখানে কাজ আর কাজ। সে তার দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করবে। দায়িত্ব এখানে কাউকে দিতে হয় না, দায়িত্ব দেওয়াই আছে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। হাদিস অনুযায়ী কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি, আমরা এইভাবে বুঝি আর যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের কাছ থেকে দায়িত্বের জবাব নেওয়া হবে। অতএব আমরা কেউ এখানে বেকার থাকার কোনো স্কোপই নেই। আচ্ছা, এখন তো আপনি ঢাকা উত্তরের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, জামাত মনোনয়ন দিয়েছে, আবার জাতীয় নির্বাচনও করেছেন সিলেটে। তো আপনারা তো 17টা বছর এইভাবে কাজ করার সুযোগ পাননি আসলে। আমি যদি আপনার ব্যক্তিগত জায়গা থেকে জানতে চাই, 17 বছর জামাতের কি ভূমিকা ছিল সেটা আমার প্রশ্ন নয়, আপনার ব্যক্তিগত ভূমিকা, দলীয়ভাবেই আপনার ভূমিকাটা কেমন ছিল আসলে? 17 বছর কি করেছেন? 17 বছরও আমরা খুব ব্যস্ত ছিলাম। কারণ এখন আমরা একটা মিটিং যখন একসাথে 300 লোকের করতে পারি, তখন ওই 300 লোকের মিটিংয়ের জন্য আমাকে 30টা প্লেস বেছে নিতে হইতো। আমি আপনার ভূমিকা জানতে চাই। আমার কথাই বলতেছি। আচ্ছা, দেখা গেল আমি সেই সকাল থেকে মিটিংগুলোতে যেতে হতো, যেখানে ধরেন এখন 300 লোক নিয়ে অফিসে করতে পারি, সেখানে 10 জন লোককে আমাকে করতে হবে। এখানে 10 জন, ওখানে 10 জন, আমার আরও বেশি ব্যস্ত থাকতে হতো। শুক্রবার শনিবার হইলে 10-12টা প্রোগ্রাম করা লাগতো, ওই সময়ও করা লাগতো, এখনও তাই করি। তো ওই সময়ের যেটা ছিল যে ওরা আমাদেরকে খুঁজে বেড়াতো, ওরা আমাদের পিছনে লেগে থাকতো, আর আমরাও আধুনিক কলাকৌশল ব্যবহার করে তাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতাম। আমরা জানতাম যে ওইদিকে তারা আছে, আমাদের নিজস্ব ইনফরমেশন নেটওয়ার্ক থাকতো। ওরা কত দূর আসলে কোন পর্যায়ে গেলে আমরা বিপদে পড়ে যেতে পারি, তার আগে আমরা সেই জায়গা থেকে এসকেপ করতাম। ফলে প্রশাসনের পক্ষে আমাদেরকে তারা এরকম খুব বেশি একেবারে সবসময় ধরে ফেলতে পারতো এরকম না, অনেক চেষ্টা করে তাদেরকে ধরতে হইতো। হয়তো মিছিল থেকে ধরলো অথবা রেড করে ধরলো, কিন্তু চাইলেই যে ধরে ফেলতে পারতো বিষয়টা এরকম না। কারণ তাদের যেমন নেটওয়ার্ক ছিল, তাদের এই ডিজিটালের পাল্টা নেটওয়ার্কিং আমাদের ছিল। আমরা তাদেরকে কৌশলে তাদের সকল ষড়যন্ত্রের মধ্যেও আমরা আমাদের ব্যস্ততা দিনের কাজের জন্য আমরা রেখেছিলাম, করেছি, আমরা কাজ করেছি। সেই সময় তো আরেকটা ছিল, কোভিড যখন ছিল, তখন সকাল থেকে রাত অবধি সেই জুমের মাধ্যমে ব্যাপক ভিত্তিক মিটিং করতাম। খাবার টেবিলে বসছি, তখনও ভাই একটু 10 মিনিট কথা বলি। কিন্তু আপনাদের জামায়াতে তো যথেষ্ট মুরব্বীরা আছেন, মুরব্বীরা কি এই আধুনিকতা বুঝতো? এই যে জুমের কথা বললেন, পারলো তো। আমরা তো দেখলাম জুমে সবাই জানে, এগুলো ট্রেনিং হয়ে গেছে। প্রথম একটু আমতা করতো, পরবর্তীতে ওর নাতি ছেলে কত আছে না, ওরা এসে ঠিকঠাক করে দিয়েছে, ঠিক হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা হয়নি। জুলাই আন্দোলনে আপনার ভূমিকা জানতে চাই। দেখেন, জুলাই আন্দোলন আমাদের ভূমিকা, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত বর্তমান বিরোধী দলের নেতা, তিনি 6 সদস্যের একটা কমিটি করে দিয়েছিলেন এই আন্দোলনকে টোটাল দেখভাল করার জন্য। এর মধ্যে 4 জন আমরা জামাতের পক্ষ থেকে ছিলাম, আমাদেরকে সার্বিক ইনফরমেশন দিয়ে রাখতো শিবিরের পক্ষ থেকে 2 জন। এই 6 জন আমরা রেগুলার বসতাম, ফজরের নামাজ পড়ে আমরা এক বাসায় যেতাম। প্রথমে সব পত্রপত্রিকা পড়তাম, কোথায় সরকারি দল কী কথাবার্তা বলছে, আন্দোলনকারীরা কী বলছে, তারপরে আজকে কি হইতে পারে, তাদের সাথে আমাদের কীরকম সমন্বয় হইতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতাম, কর্মসূচি নির্ধারণ করতাম। আবার অন্য বিল্ডিংয়ের লোকদেরকে ডেকে চিরকুট লিখে আমাদের ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতাম, তারা এটা ময়দানে ছড়াই দিত। তো আমরা খুব কঠিন এক চ্যালেঞ্জের মধ্যে, জুলাই আন্দোলনের সময়
আমাকে খুব বেশি তারা খুঁজতেছিল প্রশাসন। আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ধরেই বলছে, আপনাকে ছেড়ে দেবো, মুরব্বী মানুষ, আপনার মাত্র জেল থেকে আসছেন, আপনি সেলিমউদ্দিন সাহেবকে একটু বাসাটা দেখিয়ে দেন। তো উনি হাসছেন, ওই নেতা মানুষ, উনি কিটা করবেন, জানলেও তো করবেন না। তারপরে ভাবিকে ডাকছে যে, ভাবি আমরা স্যারকে নিতে চাই না, আপনারা শুধু সেলিম সাহেবের বাসাটা একটু দেখিয়ে দেন। তো ভাবি খুব কড়া একটা জবাব দিয়েছে, বলে দেখেন, প্রথম কথা হলো সেলিম সাহেবের বাসা আমরা চিনি না, আমরা একজন আরেকজনের বাসা চিনি না, এই কারণেই যে আপনারা ধরে যে চাপ দিবেন তখন তো আমরা মিথ্যা বলতে পারবো না, জানলে তো আমরা দেখিয়ে দিতে হবে, এই জন্য আমরা চিনি না, কেউ কারো বাসায় যাই না আমরা, অন্তত আপনাদের এই সময়। আর দ্বিতীয় হলো, যদি আমরা জানতামও সেলিমউদ্দিন সাহেবের বাসা যদি চিনতামও, তবুও আমরা এই মুনাফিকি করতাম না। এটা মিয়া গোলাম পরোয়ার স্ত্রী বলছেন। স্ত্রী ভাবি এই কথা বলতেছেন আর কি। তখন ওরা বললো যে, আর কিছু করার নাই, তাহলে আমরা ভাইকে নিয়ে চলে যাচ্ছি। ওনাকে নিয়ে চলে গেল। ওই সময় যারাই ধরছে আমার কথা সবার আগে, কারণ ওই পুরো উত্তর এলাকায় আমরা ইউনিভার্সিটি যখন বন্ধ হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটি, তখন তো কর্মসূচি চলে আসলো, মাঠে চলে আসলো। আর মাঠে আসার পরে এদিকে মেরাদিয়া, রামপুরা মেরাদিয়া থেকে একেবারে আপনার ধানমন্ডির আগে কি বলে মোহাম্মদপুর পর্যন্ত, এই পুরো এরিয়াতে সবচেয়ে বেশি স্পট ছিল আন্দোলনের আমার সিটি উত্তর এরিয়াতে। ফলে ওরা ধরে নিয়েছে। আর ধরা তো যেমন তারা ধরে নিয়েছে, এটাও সত্য যে আমরা ছিলাম, আমরা আমাদের মানে আপনি উত্তরের আমির হওয়ার ফলে কি টার্গেট বেশি ছিল? হ্যাঁ, টার্গেট আমাকে তারা করেছিল এবং আমাকে পেলে তারা একেবারে বর্তা করে ফেলতে পারে। কিন্তু আল্লাহর মেহরবানি। আর মাত্র কয়েক মাস আগে আমি তো জেল থেকে বের হয়েছি, আমি ফেব্রুয়ারি 3 তারিখ বের হয়েছি মাত্র। আর এটা হলো জুলাইতে ঘটনা, আন্দোলন চলতেছে এই কয়েক মাস, তার আগে তো আমি জেলেই ছিলাম। তারপরেও এই এলাকায় এত ঘটনা ঘটতেছে, এটার কারণে তারা আমাকে টার্গেট করেছিল। তা আলহামদুলিল্লাহ জুলাই আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি। বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির, তিনি 18 জুলাই তিনি বাইরে ছিলেন, তিনি ওমরায় গিয়েছিলেন। ওমরা থেকে তিনি টার্কি হয়ে আমেরিকায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে তিনি আর আমেরিকায় যাননি। তিনি টার্কি থেকে, বোধহয় দেশের পরিস্থিতির কারণে হতে পারে, তিনি টার্কি, আমরা জানতাম যে উনি আমেরিকায় যাচ্ছেন, কিন্তু না, উনি 17 তারিখ সকালে ঢাকায় ব্যাক করলেন টার্কি থেকে। তারপরে 18 তারিখ তিনি একটা মিটিং ডাকলেন, সেটা হলো মিরপুর ডিএইচএসে মাগরিব পরে। আমরা সেই মিটিংয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছি, ততক্ষণে খবর পেলাম যে এই জায়গাটা তারা গোয়েন্দারা কর্ডন করে ফেলছে, মানে তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে। তখন বলল যে আসার দরকার নেই, আমরা জানাবো। আবার রাত 12টায় আমির জামাত আমার বাসায় এসে হাজির, ওনার একজন সঙ্গীর সাথে ছিল, পিএস। বলে রেডিও না, উনি বলে চলো আমার সাথে। তো আমি বললাম আমির জামাত একটু রেডি হয়ে আসে। রেডিও দরকার নাই, কোথায় যাবা ঠিক নাই, মানে উনি বোঝাতে চাইলেন কবরেও চলে যেতে পারো আর জেলের ভিতরেও চলে যেতে পারো, আর কিসের রেডি হবা, চলে আসো। তারপর আমি ওনার পিএসকে বললাম যে আপনি ওনাকে নিয়ে গাড়িতে উঠেন, উনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। আচ্ছা। আর চতুর্দিকে মার কাট অবস্থা। আর উত্তরায় সেদিনই, তার আগের দিনই 6 জন বা তার চেয়ে বেশি সংখ্যক ভাই শহীদ হয়েছেন উত্তরাতেই। পুরো উত্তরা কলাপস, সারা দেশ কলাপস। তখন উনি চলে গেছেন সামনে, আমি পিছন থেকে দৌড়ে গিয়ে একটা প্যান্ট পরে কোনোরকম ওনার সাথে এসে আমরা উঠেছি। রাত 1টায় উনি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাসায় আমরা মিটিং করেছি। উনি সেখানে এমন একটা বক্তব্য দিয়েছেন, এই জুলাই আন্দোলনের এটা মানে একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তিনি বললেন, দেখেন আমরা কয়েকজন মাত্র ছিলাম, 4-5 জন। এই আন্দোলনের পরিণতি কী হবে আমি জানি না, তবে এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, শহীদ হচ্ছেন, আহত হচ্ছেন, তারা আমাদের পরিবারের লোক হিসাবে দেখবেন, দলীয় বিবেচনায় কাউকে দেখবেন না। যে আপনারা কালকে থেকেই শহীদ পরিবারের কাছে যান, তাদের পরিবার। প্রথমে বললেন 50,000 টাকা করে দিয়ে আসেন, পরে কোনো বললেন না এত কম অ্যামাউন্ট দেওয়া যাবে না, প্রত্যেক পরিবারে 1 লাখ টাকা করে দিয়ে আসেন। আর আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। আমাদেরকে বললেন তোমরাই দায়িত্ব নাও, আমি জানি ঝুঁকি আছে, কিন্তু তোমাদেরকে হসপিটালে যেতে হবে, আহতদের পাশে দাঁড়াতে হবে, কেউ এদের চিকিৎসা দিবে না। এবং আমরা পরের দিন ওনার নির্দেশ বাস্তবায়ন করে আমাদেরকে পেলে বুঝে না যে কী করতে পারে, মানে আমরাই তো আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু ওনার নির্দেশ, আমরা উত্তরার প্রত্যেকটা হসপিটালে গিয়েছি, পুরো মিরপুরের হসপিটালে, বিশেষ আমাদের পরিচিত আমাদের বন্ধুভাবাপন্ন যেসব হসপিটাল আছে তাদেরকে তো আমরা বলেছি ভাই 1 টাকাও নেবেন না, সমস্ত দায় দায়িত্ব আমির জামাত বলে দিয়েছেন,
আমরা সেই দায়িত্ব নেব। আপনারা ফ্রি অফ কস্টে দেয় এবং চিকিৎসার জন্য সর্বোচ্চ মানের হয়। আর যেগুলো আমরা অত পরিচিত না, তারপরেও আমরা পরিচয় দিয়েছি, আমরা জামাতের পক্ষ থেকে আসছি, ভাই একটু দয়া করেন, দেশের জন্য এরা আহত হয়েছে, আপনারা যদি তাদের প্রতি কোনো অবিচার করেন তা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর আমরা আপনাদের পাশে আছি, যতটা পারি আমরা কিন্তু সাপোর্ট দেব। এইভাবে আমরা সমস্ত আহতদের পাশে দাঁড়িয়েছি। উনি বলেছেন যে আমরা এই আন্দোলন সফল হোক অথবা ব্যর্থ হোক, এই আন্দোলনে যারা আহত হবে, শহীদ হবে, এদের সাথে আমরা থাকব। এবং এর পরের দিন তিনি বলেছেন, না 2 লাখ করে দাও। তারপরের দিন থেকে আমরা 2 লাখ করে দেওয়া শুরু করছি। এবং সমস্ত আহতদের পরিচর্যা, তাদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়া। কারণ এখানে ঘটনা এমন ঘটছিল যে আহত হয়ে কাতরাচ্ছে পানির জন্য, পানি পানি, মা দৌড়ে পানি নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে পুলিশ যেতে দিচ্ছে না, সন্ত্রাসীরা যেতে দিচ্ছে না, কোনো পানির দরকার নাই, নির্দেশ ছিল ওদের মেরে ফেলো ওদেরকে। কবরের জায়গা দেয় নাই, কবরের জায়গায় করে হয়েছে, বলছে না এখানে এদেরকে কবর দেওয়া যাবে না। আমরা কবরের জায়গায় ব্যবস্থা করে দিয়েছি, আমরা দায়িত্ব নিয়েছি, কয়েকশো চলে গিয়েছি, না এখানে কবর দিতে হবে, দাফন কাফনের ব্যবস্থা করেছি। ওই সময় কিন্তু এটা করা, কারণ চিরুনি অভিযান চালাচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সিসি ক্যামেরা দেখতেছে। আহত কাউকে পাইলে তাহলে তুমি জুলাইয়ের আন্দোলনকারী, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। মানে এমন ভয়াবহ পরিস্থিতি কোনো যুদ্ধের ময়দানও হয় কি না। এই যে ইরান আমেরিকা যুদ্ধ হচ্ছে, একদিকে লাশ দাফন হচ্ছে, অন্যদিকে যুদ্ধ হচ্ছে, এখানে পরিস্থিতি এত ভয়াবহ করে ফেলা হয়েছিল যে স্বাভাবিক জীবন অবরুদ্ধ করে ফেলা হয়েছিল। কিন্তু সেই সময়ও মানবতার ডাকে আমরা চেষ্টা করেছি আমাদের আমির জামাতের নির্দেশ বাস্তবায়ন করে। আহতদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, শহীদদের পাশে দাঁড়িয়েছেন বললেন, শহীদ পরিবারের পাশে। এছাড়া মাঠে আমরা তো সবসময় শিবিরের ভূমিকা শুনি, ছাত্রদল বা বৈষম্য বিরোধীদের ভূমিকা শুনি, বিএনপির ভূমিকা শুনি, জামাতের কি ভূমিকা ছিল জুলাই মাঠে? আমাদের যে ভাইরা মাঠে মিছিল মিটিং ছাত্ররা করতেছিল, তাদের পানি দেওয়া, খাওয়া দেওয়া, এগুলো টোটালি জামাতের লোকেরা করেছে। অন্যরাও করেছে, কিন্তু জামাতের লোকেরা দায়িত্ব নিয়ে করেছে। আমি বলতে পারবো আমাদের যারা ব্যবসায়ী, আমরা বলে দিয়েছি ভাই টাকা দিয়ে কী করবেন, পাশে দাঁড়ান। এবং খাবারের কোনো অভাব হয়নি, কিন্তু বিশাল বিশাল হোটেল থেকে বিভিন্ন জায়গা দিয়ে প্যাকেট ট্যাকেট নিয়ে, পানির বোতল টোতল নিয়ে লোকেরা রাস্তায় নেমে গেছে, সব সাহায্য করেছে। প্রথম দিকে আমরা লজিস্টিক সাপোর্টগুলো দিয়েছি। আমরা 31শে জুলাই পর্যন্ত দলগতভাবে লোকদেরকে ব্যানার ট্যানার নিয়ে মিছিল করা বা কোনো ধরনের এরকম না, কিন্তু লজিস্টিক সাপোর্টগুলো দিয়েছি। মিছিলের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে চলে গিয়েছে, আমাদেরও ইশারা ছিল এটাই, এদেরকে সাপোর্ট দাও, এরা বেকায়দায় পড়ে গেছে, ছাত্রদের উপর জুলুম হচ্ছে, রাষ্ট্র জুলুম করতেছে, আমরা তাদেরকে ব্যাকআপ করব। ওইটাই আমরা করেছি। 1 তারিখে যেদিন জামাতকে নিষিদ্ধ করে ফেলল, এই পুরো জুলাই পরিস্থিতির জন্য তারা জামাতকে মেইন টার্গেট করলো, আর জামাত এবং শিবির দুইটাকে নিষিদ্ধ করে ফেললো, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি জুম মিটিং করে যে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা রাস্তায় থাকব, আর পয়েন্ট অফ নো রিটার্ন, আওয়ামী লীগের সাথে ডু অর ডাই। এবং আমরা আমির জামাত অনলাইন জুম মিটিং করে তিনিও বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হলো যে আমরা এই নিষেধাজ্ঞা মানি না, প্রত্যাখ্যান করলাম, এবং আমাদের যার যা আছে তা নিয়েই সবাই ময়দানে চলে যেতে হবে। তবে জামাত ইসলামের ব্যানারে না, শিবিরের ব্যানারে। যে ব্যানার আছে, ব্যানার এটাই থাকবে, আন্দোলন সাকসেসফুল করতে হবে। এটা হাসিনার রাজনীতির ইতিহাসে সবচেয়ে মানে সে একটা বিচক্ষণতার পরিপন্থী একটা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বারুদ আগুন জ্বলতেছে, সেই আগুনে সে ঘি ঢেলেছে জামাত ইসলামকে নিষিদ্ধ করে, শিবিরকে নিষিদ্ধ করে। ফলে আমরা 2 তারিখে বায়তুল মোকাররম থেকে যে মিছিল করেছি, এটা ইতিহাসে নজিরবিহীন একটা মিছিল। 5-7টা জায়গায় ব্যারিকেড ভেঙে, বায়তুল মোকাররমের উত্তর গেটে ব্যারিকেড, প্রেস ক্লাবে ব্যারিকেড, মৎস্য ভবনে ব্যারিকেড, শাহবাগে ব্যারিকেড, একেবারে ওই টিএসসি পর্যন্ত, ওখানে তখন যৌথ বাহিনী পাহারা দিচ্ছে, তো সেই জায়গা পর্যন্ত মিছিল নিয়ে চলে যাওয়া, এবং তারা কোনো জায়গায় আটকাতে পারে নাই। আবার মিছিল করে প্রেস ক্লাবের সামনে এসে নাগরিক সমাবেশ চলছিল, তখন নাগরিক সমাজ তারা সুধী মহল তারা একটা প্রোগ্রাম রাখছিলেন, এখানে এসে আমরা আমাদের সমাবেশে মিলিত হয়ে সেদিনে প্রোগ্রাম শেষ করি। আমাদের এটার পরে 3 তারিখে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদ মিনারে একটা প্রোগ্রাম করলো, ওখানে কয়েক লক্ষ লোক হয়েছিল, এবং তারা একটা গুঞ্জন ছড়াই দিল। আমরা শিবিরের মাধ্যমে এটা জানলাম যে ছাত্ররা 3 তারিখ গণজমায়েত বড় দেখে
তারা এতটা উৎসাহিত হয়েছে, উজ্জীবিত হয়েছে, তাদের মধ্যে এই ধরনের একটা ইন্টারনাল আলোচনা চলছিল যে ওই দিনই তারা গণভবনে চলে যাবে, গণভবন ঘেরাও করবে। এই খবর আমরা শিবিরের কিছু ভাইদের মাধ্যমে যখন জানলাম, আমরা আবার জুম মিটিং করলাম, ওই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জুম মিটিং করে আমরা বললাম যে না, এটা একটা কাঁচা কাজ হবে। কারণ এখানে 2 লাখ 3 লাখ যাই থাকুক, রাতের আধার যখন হবে, সন্ধ্যা হবে, চতুর্দিক থেকে যখন হামলা করবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আবার প্রশাসন, তখন এটা ছত্রভঙ্গ হয়ে যাবে। এবং এই যে মাইটটা খাবে, এখানে অনেক লোক শহীদ হবে, আহত হবে, জেলে যাবে, এই পুরো মুভমেন্টটা দুর্বল হয়ে যাবে। আমরা তখন জুম মিটিং করে সাথে সাথে শিবিরকে জানালাম যে তোমাদের উচিত হলো তাদেরকে বলা যে এই প্রোগ্রামটা এই তারিখে না করা, 3 তারিখে না করা। এটা 3 তারিখের কথা বলতেছি, তাহলে কী করা? আমরা পরামর্শ করলাম যে তাদেরকে এই পরামর্শ দেই, তারা যদি গ্রহণ করে ভালো, যে তারা 5 তারিখে ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করবে, গণভবন ঘেরাও না। কারণ গণভবন ঘেরাও বললে যে অতিরিক্ত তারা ফোর্স, ইভেন সেনাবাহিনীকেও কাজে লাগাবে, সব মিলে আন্দোলন দুর্বল হয়ে যাবে। তার চেয়ে বরং ঢাকা ঘেরাও হইলে জিনিসটা একটু ওয়াইডার থাকে, তো এটা যে কোনো কাজে লাগানো যাবে। তো ঢাকা ঘেরাও কর্মসূচি পালন হবে, এটা যদি আমরা 3 তারিখ তাদেরকে বলছি যে আপনারা এটা 5 তারিখ করেন, 6 তারিখ করেন, ওদেরকে আমরা পরামর্শ দিলাম 6 তারিখ করেন। প্রথমবার 6 তারিখে আমরা বলছিলাম, 6 তারিখে পরামর্শ দিয়েছিলাম আমরা যে 6 তারিখে করেন। কেন? 2 দিন মাঝখানে পেলেন, তখন আশপাশ থেকে আপনারা যতটা পারেন শক্তি ঢাকায় গেদার করেন, আরও লোকজন আসবে। সেই মোতাবেক ঘোষণা দিয়ে দেওয়া হলো 6 তারিখে ঢাকা ঘেরাও। কিন্তু হাসিনা ওই দিন থেকেই ঘোষণার প্রতি কারফিউ দিয়ে দিল, বিকাল থেকেই কারফিউ, এবং মায়ের পিট আরও শুরু হয়ে গেল। তখন আমরা ভাবলাম যে এটা বেশি লঙ্গার করলে এই ছাত্ররা দুর্বল হয়ে যাবে। তখন আমরাই পরামর্শ দিলাম যে অন্তত 1 দিন আগে নিয়ে আসেন। এটা যে আমাদের পরামর্শই তারা করেছে, হতে পারে তাদেরই এটা চিন্তা ছিল, কাকতালীয় মিলে যেতে পারে। আমরা পরামর্শ দিয়েছি, এটা আমরা জানি, এটা হইতে পারে। তখন তো বিভিন্ন জায়গা থেকেই পরামর্শ দেওয়া হয়েছে, হয়তো বা তাদের ভাবনা আপনাদের ভাবনা এক হয়ে যেতে পারে। মিলে গেছে। তখন আমরা শিবিরকে পরামর্শ দিলাম যে আপনারা তাদেরকে বোঝান, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে, যে এটা 1 দিন আগে নিয়ে আসার জন্য। তখন এটা 1 দিন আগে 5ই আগস্ট হলো। আচ্ছা, আর সেই 5 আগস্টে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিও দিলেন। তাহলে এই সামান্য ইঙ্গিত থেকে আমরা বুঝতে পারছেন যে আমরা কতটা অতপ্রতভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম। এবং আমাদের মূল কথা ছিল, প্রথমে তো গভর্নমেন্ট পরিবর্তনের কথা কেউ বলে নাই। আমরা সবাই ছিলাম যে ছাত্ররা চাকরির ব্যাপারে, কোটা প্রথার ব্যাপারে যে তাদের ন্যায্য আন্দোলন করছে, এটাতে আমরা সমর্থন দিয়েছি। হ্যাঁ, আমরা একেবারে প্রথম দিন থেকেই সমর্থন দিয়েছি, যেন এটা ছাত্রদের, এটা সেটেল ম্যাটার, কোর্টে নিয়ে এটা আবার আনসেটেল করে ফেললো, তাই না? এটা তো 18 সালেই সেটেল হয়ে গেছে, আবার কোর্টে গিয়ে সেই সেটেল ম্যাটারটাকে তারা আবেদন করে আনসেটেল করে ফেললো, কোর্ট এটাকে আগের সিদ্ধান্ত বাতিল করে দিল। আচ্ছা, বিভিন্ন দল তাদের সংখ্যা দেখায় যে জুলাই আন্দোলনে তাদের নিহতের সংখ্যা কত বা শহীদের সংখ্যা তাদের কত, জামাতের শহীদ কত? আমরা এভাবে আলাদা করি না। ওই যে আমাদের আমিরে জামাত বলেছেন যে এই জুলাই আন্দোলনে জামাত, শিবির আর অন্য দল নাই, যারা শহীদ তারা সবাই আমাদের শহীদ, যারা আহত তারা সবাই। আমরা সেভাবে ট্রিট করেছি। আমরা সমস্ত শহীদদের তালিকা করেছি, ইংরেজি, বাংলা, আরবিক ভাষায় তাদের হিস্ট্রি লিখেছি, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এখন আমরা আহতদের হিস্ট্রি তালিকা করতেছি। তারপরে জামাতের উল্লেখযোগ্য কোনো নেতা কি শহীদ হয়েছেন? অনেকে শহীদ হয়েছেন। এই যে উত্তরায় প্রথম শহীদটা যিনি হয়েছেন, তিনি একজন হাফেজ এবং তিনি জামাতের কর্মী। আচ্ছা, এরকম অসংখ্য লোক শহীদ হয়েছে। কিন্তু আমরা এটাকে কোনোভাবে বিভাজনের দিকে নিয়ে যেতে চাই না বিধায় আমরা আলাদা জামাত শিবিরের তালিকা করব না। জামাত শিবিরের লোক এখানে জামাত শিবির হিসেবে আমরা আন্দোলন করে নাই, এখানে আমরা আন্দোলন করেছি সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে। আমরা একটি প্রথমে ন্যায্য দাবিতে আন্দোলন করেছি, তারপরে হাসিনার বাড়াবাড়ির প্রেক্ষিতে এটা 1 দফায় পরিণত হয়েছে, সরকার পরিবর্তনের দাবি উঠেছে এবং সেটা সফল হয়েছে। আমরা আবারও জামাতে ফিরতে চাই। আপনার ছাত্র শিবির থেকে জামাতে আসা নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছিল, আমরাও সেখানে ফিরতে চাই। একটা অভিযোগ পাওয়া যায় যে তৃণমূল পর্যায়ে যারা জামাতের আমির হন, সেটা থানা পর্যায়ে হতে পারে, ইউনিয়ন পর্যায়ে হতে পারে, একবার কোনো ব্যক্তি যদি আমির হয়ে থাকেন, আমৃত্যু তিনি আমির থেকে যান, এইরকম একটা কথা শোনা যায়। এবং আপনার কথাও যদি বলি, আপনি 2017 সালে ঢাকা উত্তর এলাকার আমির নির্বাচিত হয়েছেন, এখনো অবধি আপনি আমির আছেন। তো বিষয় যদি এমন হয়, তাহলে নতুন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে এটা সংকট তৈরি করে কিনা? এখন সারা বাংলাদেশে একসময় এটা ছিল, আমাদের যখন লিডারশিপ ক্রাইসিস ছিল, তখন
কোনো কোনো আমির একটু লম্বা সময় থাকতেন। এখন সারা বাংলাদেশেই সেটা অনেকটা কমে আসছে। আর দ্বিতীয় হলো, এইটা তো আমাদের যেটা হয় এটা তো আর মানে ইয়ে হয় না, এই যে এখানে কাউকে পুশ করা হয় কিংবা কাউকে মানে এটা আমির সাহেব, কেন্দ্রীয় আমির কাউকে বসাই দেন, এটা না। সিস্টেম হলো যে 2 বছর পর পর এখানে নির্বাচন হয়। সেই নির্বাচনের প্রেক্ষিতে এখানে যারা ভোটার থাকে তাদের সেই ভোটের ভিত্তিতেই নেতা নির্বাচিত হয়। এই জায়গায় জামাতের যেটা হয়, এটা ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়, ডেমোক্রেসির ভিতরে এটা করা হচ্ছে। এখানে কিন্তু আপনি তো 2017 সাল থেকে এখন পর্যন্ত একজন ব্যক্তি আমির আছেন, হ্যাঁ। এখানে কি নতুন নেতৃত্ব আর আসতে পারে না? নেতৃত্ব বলতে তো আর এক ব্যক্তিকে বোঝায় না। নেতৃত্ব বলতে এ টিম, মানে আমাদের এখানে এটা কি বলে, টিম স্পিরিট আছে। মানে এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা তো অন্য কেউ আসতে পারে অন্যভাবে কিনা? আসবে, আজকে আসে নাই বলে যে ভবিষ্যতে আসবে না সেটা তো কোনো কথা না, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, নতুন নেতৃত্ব তৈরি হোক, আমরা সেটা চাই। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যারা শিবির করবে বা জামাতের কথাও হয়তো বলেছিলেন যে যারা শিবির করবে তারা সিগারেট পর্যন্ত খায় না। তো শিবিরের পরেই তো জামাতের, আপনি জামাতে আছেন, তো যদি জামাত শিবির যারা করবে তারা যদি সিগারেট না খায়, তো গণতান্ত্রিক বাংলাদেশে আপনারা রাজনীতি করছেন, সিগারেট খাওয়ার মানুষের সংখ্যা তো নিঃসন্দেহে কম না, অনেক সংখ্যা আছে। তারাও তো যে কোনো দল করতে পারে গণতান্ত্রিক দেশে। যদি তারা জামায়াত ইসলাম করতে চায় সেক্ষেত্রে করণীয় কি? তারা কি সিগারেট খাওয়ার কারণে জামাত করতে পারবে না? জামাতের আসার জন্য তো শর্ত নাই যে সিগারেট খাইতে পারবে না, কিন্তু এখানে এমন একটা পরিবেশ আছে যে যে আসবে সে এমনি অটোমেটিক্যালি সিগারেটটা হয়তো ছেড়ে দিবে বা ছেড়ে দেয়। আর জামাতে তো অনেক শিবির করে না এমন অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে, লাখ লাখ লোক আছে যারা কোনোদিন শিবির করে নেই। শিবিরের সেই সময় তারা অন্য সংগঠন করত, মানে তারা যখন ছাত্র ছিল তারা অন্য দল করত। বৃহত্তর জীবনে এসে তারা জামাতে এসেছে। তাহলে কি জামাতের কোনো পদে থাকলে যদি জানেন যে সে সিগারেট খায় তার কি পদ চলে যাবে? না, সেরকম কোনো শর্ত নাই যে কেউ সিগারেট খেলে পথ চলে যাবে। কিন্তু কেউ সিগারেট খায় বা এই ধরনের নেশায় অভ্যস্ত আছে, তারে ভোটাররা ভোট দিয়ে নেতা বানাবে, এরকম হওয়ার পরিবেশও তো নাই। আর একটু ব্যাখ্যা হয়ে জানতে চাই বিষয়টা, যেটা বলতে এরকমই যে এখানে নেতৃত্ব নির্বাচনের তো একটা ক্রাইটেরিয়া, কোয়ালিটি আছে। এখানে কারা নেতা হবে, যারা জ্ঞানের দিক থেকে, চরিত্রের দিক থেকে, বিভিন্ন দিক থেকে যারা কোয়ালিফাইড তারাই তো নেতা হবে। তো সেক্ষেত্রে নেতা নির্বাচনে যারা ভোটার থাকবে তারাই তো নেতা বানাবে। তো তারা কি একজন নেশাখোরকে নেতা বানাবে? নেশাখোর একজন যদি সেই সিগারেট একটা নেশা, এই নেশা যিনি করে উনি যদি দলে আসে, আইসেই যে রাতারাতি উনি দলের নেতা হয়ে যাবে, বা উনিও এটা চাইবে না, আর যারা ভোটার তারাও তো চাইবে না যে একজন যার মধ্যে একটু এখনও অন্য অভ্যাস রয়ে গেছে তো তিনি নেতা হয়ে যাবে, সেরকম হবে না। না, ধরেন একজন ব্যক্তি সিগারেট খায় কিন্তু দলগতভাবে জামাত তার কাছে ভালো লাগে, হতে পারে, কিন্তু তার ভিতরে একটা সংশয় আছে যে আমি তো সিগারেট খাই, তাহলে হয়তো আমি জামাত করতে পারবো না। তো এটা কাজ করতে পারে? সেটা এখন নাই। ব্যাপার হলো জামাত তো এখন অনেক বেশি মানুষের কাছে, মানুষ এখন জামাতকে লাইক করে। সিগারেট খায় এমন বহু মানুষ জামাতকে ভোট দেয়। ভোট দেওয়া এক জিনিস আর নেতা তো আরেক জিনিস। জামাতের ভোটারের মধ্যে সিগারেট খাওয়ার লোকেরাও তো ভোটার দেয়, ভোটার আছে, থাকতে পারে। এখানে তার ভোট দিতে তারা বলা হয় নাই যে আপনি সিগারেট খাইলে জামাতের ভোট দিন না, এরকম তো না। কিংবা জামাতের যদি সে সহযোগীও হয়, জামাতের সমর্থনও করে, সেখানেও কোনো শর্ত নাই যে সিগারেট খাইলে সে জামাত করতে পারবে না। বাট জামাতের মধ্যে এমন এক আভ্যন্তরীণ সুন্দর পরিবেশ আছে, ওরকম জামাতে যে আসবে সে হয়তো 1 সপ্তাহের মধ্যেই সিগারেট নামক এই যে নেশার প্রাথমিক যে স্তর, এটা সে ছেড়ে দিবে। এরকম একটা পরিবেশ জামাতে আছে আর কি। আচ্ছা, জামায়াতে ইসলাম তো ইসলামী রাজনীতির কথা বলে, তো একই সাথে কি দুইটা বিষয় সম্ভব? যদি স্পষ্ট করি যে শরিয়া এবং গণতন্ত্র দুইটা তো নিশ্চয় এক বিষয় না। যদি এক বিষয় না হয়ে থাকে, আমি জানি না এক বিষয় কিনা, আপনার কাছে স্পষ্ট হব, তাহলে একই সাথে কিভাবে মেনটেন করতে চাই? আরও সাথে সম্পূরক প্রশ্ন করতে চাই যে আমরা দেখেছি নির্বাচনের আগ মুহূর্তেই কিছুদিন আগে জামাত তার লোগো পরিবর্তনের আলোচনায় এসেছিল, লোগো পরিবর্তনের যে বিষয়টা। তাহলে এইটাকে আবার অনেকেই যারা জামাত পছন্দ করেন না তারা কিন্তু এটাকে আবার প্রতারণার আশ্রয় নেওয়ার কথাও বলছেন তারা। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম হলো জামাতের কোনো লোগো এখন পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ করা হয় নাই। আগেও এটা লোকেরা নিজেরা একটা লোগো
জামাতের বলে চালাই দিত এবং জামাতের বিভিন্ন প্রোগ্রামও এটা লোকেরা ব্যবহার করত, কিন্তু জামাত অফিসিয়ালি কোনো লোগো লঞ্চ করে নাই জামাতের। কিন্তু আমরা তো জামাতের অফিসিয়াল পেজও লোগো দেখি। ওই তো মানে এটা অটোমেটিক, অন্যান্য দলের আছে, জামাতের লোকেরা ওইটা নিজেরা ইউজ করেছে, এটাতে কেউ বাধা দেয়নি। আর সামনে লোগো হতে হবে, যখন হবে এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে জামাতের লোগো কোনটা। এটা যেটা বলা হয় এটা সম্পূর্ণ না জানার কারণে আর যে জামাত লোগো চেঞ্জ করে দিছে, আসলে লোগোই ছিল না জামাতে। এটা হলো জামাতকে কোথাও কেউ যখন করতো, বিশেষ করে মিডিয়াগুলো, তারা এই লোগোটা দিয়ে দিতে পারে। কোরআনে একটা আয়াত ছিল আর এটা জামাত ইসলামী লেখা, এটা দিয়ে দিত। এটাতে কেউ কখনো প্রশ্নও তুলে নেই, কেউ এটা বাদ দিতেও বলে নেই, কেউ রাখতেও বলে নেই, এই প্রসঙ্গই আসে না। এবার যখন আসছে তখন ইতিহাস গাড়তে গিয়ে দেখা গেল যে এরকম কোনো ডিসিশন জামাত কোনো লোগো লঞ্চ করেছে তার কোনো সিদ্ধান্ত কোনো জায়গায় ছিল না। এটা হয়ে গেছে, প্রকৃতিগতভাবে হয়ে যায় না অনেক জিনিস, একটা জিনিস এস্টাবলিশ হয়ে যায়, এরকম হয়ে গেছে। জামাত এখনও অফিসিয়ালি কোনো লোগো লঞ্চ করে নাই, সামনে করলে সেটা আপনারা জানবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ৭১ প্রশ্ন তো সবসময় আলোচিত, জামাত নামটা আসলে ৭১ প্রসঙ্গটা চলে আসে স্বভাবতই। নিশ্চয়ই ৭১-এ জামাতের ভূমিকাটার কারণে এরকম আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার জন্ম কত সালে ঠিক জানি না, স্বাধীনতা ৭৫, তার মানে আপনার জন্ম স্বাধীনতার পরে। তো আপনি নিজে শিবির করেছেন বা শিবির করেন বা না করেন, যারা ৭১-এর পরে যাদের জন্ম তারা তো অনেকে জামাত করছে, তাদেরকেও তো সেই দায়টা বয়ে বেড়াতে হয়। তো এই জায়গা থেকে কি কোনো একটা সিদ্ধান্ত, মানে কোনো একটা সমাধানে আসা উচিত কিনা জামাতের, যে যেন সেই দায়টা এদেরকে, এই ভোগান্তিটা তাদেরকে না পোহাতে হয়। তো এই জায়গা থেকে মুক্ত করতে কি জামাতের উদ্যোগ আছে শহীদ কিনা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে দিয়েছে, বলছে পাকিস্তানের চর দিতে চাইলে আপনি কি করবেন? আচ্ছা, এটা তো যারা দেয়, এই দেয় যারা, তারাই এতটাই মানে বুদ্ধি বিবেচনাকে তারা মিস ইউজ করে যে যেটা তাদের মুখে লাগাম লাগাবে কে, একমাত্র তারা নিজেরা যদি লাগাম লাগায় তাইলেই শুধু না। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছে, তারপরে মানে কাদের সিদ্দিকীকে বলেছে, কেউ যদি মানে এক কথায় দেশের পক্ষে কিংবা মানবতার পক্ষে ইসলামের পক্ষে কথা বলে, সেই তো রাজাকার। রাজাকারের সঙ্গে তো নতুন করে দেওয়া হচ্ছে। রাজাকার নিয়ে এই প্রসঙ্গটা সেটেল ম্যাটার। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা ঐতিহাসিক ভূমিকা পালন করে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখি। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের মান মর্যাদা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে, এর মর্যাদা বৃদ্ধি করার ক্ষেত্রে জামাতই তো সবচেয়ে আপসহীন ভূমিকা পালন করছে। এটা হলো একটা জাস্ট রাজনৈতিক এক ধরনের মানে ফায়দা নেওয়ার জন্য, হ্যাঁ, বিশেষ করে প্রতিপক্ষকে ঘায়েল করা, এটার কৌশল মাত্র, অপকৌশল, কৌশলও বলা যায়, এটা অপকৌশল। তার মানে নতুন প্রজন্ম যদি নতুন প্রজন্ম এগুলো এখন বদার করে না, কারণ নতুন প্রজন্ম ভালো করেই জানে যে যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খোদ যারা মুক্তিযুদ্ধ, আচ্ছা এই যে আওয়ামী লীগ তারা দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল, তারা এটার ইয়ে করছে, ডাক দিয়েছে বা নেতৃত্ব দিয়েছে, তো তাদের ব্যাপারে তাদেরই নেতা মরহুম তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছে, এবং সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকা, আওয়ামী লীগ নেতাদের ভূমিকা নাম ধরে ধরে বলেছে। তাহলে আপনি জামাতের দিকে খালি বারবার আসতেছেন, খোদ আওয়ামী লীগের ভূমিকা নিয়েই তো প্রশ্ন, শেখ মুজিবের ভূমিকা নিয়েই তো প্রশ্ন। তাইলে আর জামাতের প্রসঙ্গ, জামাত তো এই ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হোক এই জিনিসটা চায়নি, এটা ফেয়ার ছিল ওই সময়ের জামাতে, যে আমরা পিন্ডি থেকে মুক্ত হইলাম কিন্তু দিল্লির ইয়েতে যদি আমরা চলে যাই দাসত্বে, তাহলে লাভটা কী হবে? তাদের একটা ফেয়ার ছিল, এই ফেয়ার তো কেউ দূর করে নাই। ফলে এই ফেয়ার থেকে তারা যেটা করেছে যে মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানের সংহতির পক্ষে ভূমিকা রেখেছে, কিন্তু তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ দাঁড় করানো হয়েছিল সে আদালতে প্রমাণ করতে পারে নাই। তারা আদালতে তো প্রমাণ করে কোনো একটা রায় হয় নাই। সর্বশেষ তো আমাদের নেতা, আমাদের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহার ইসলামের মামলার রায়ে তো তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল এটাকে তো চিফ জাস্টিস পরবর্তী কোর্ট বাতিল করে দিয়েছে। তাতে কী প্রমাণ হলো? যে জামাত নেতৃত্বের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল সেগুলো সঠিক ছিল না। তাইলে ওইসব বিষয় নিয়ে ৭১ তো ভাই এটা ডিসাইডেড ম্যাটার, এটাকে কেন বারবার টেনে এনে আমরা ওই জায়গাটাকে বিতর্কিত করার চেষ্টা করছি কেন? ঘটনাটি ইতিহাসের
একটা রাজনৈতিক দলটি সিদ্ধান্ত নিতেই পারে যে আমি একটা রাজনৈতিক সিদ্ধান্তে আমি একমত থাকবো না, এটা তার এই স্বাধীনতা তো আছে যে সে চাইলে কোনো একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নেয়। 71-এর সময় মূল দলটা কে ছিল? মুসলিম লীগ ছিল। আজকে মুসলিম লীগ নিয়ে কোনো আলোচনা নাই। ওই সময় সরকারে কারা ছিল? জামাত ওই সময় কোন ধরনের পার্টি ছিল? ছোট্ট একটা পার্টি ছিল। জামাতকে নিয়ে তো আলোচনা কেন? যেহেতু জামাত একটা রাইজিং সংগঠন, জামাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তার কাজের মাধ্যমে, তার ভূমিকার মাধ্যমে। জামাতকে তো কী দিয়ে ঠেকাইবে? জামাতের চরিত্র ভালো না, দুর্নীতি করে, জামাত ওরা যেসব অন্যায়গুলো করে এগুলো তো জামাতের ব্যাপারে বলা যাচ্ছে না। তো এখন 71 এগুলো করে তো জাতিকে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নতুন প্রজন্ম আসলেও তারা নতুন প্রজন্ম এগুলো চায় না। কারণ হলো আপনি রাজাকার বলবেন, এই যে হাসিনা অনেক খারাপ কাজ করছে, একটা ভালো কাজ করছে। তার মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক সাহেব এটা রাজাকারের তালিকাতে করছে। সেই তালিকায় 10,000 রাজাকার হলো আওয়ামী লীগে। তা তো বিচার 1 নম্বরে আওয়ামী লীগের হওয়া দরকার ছিল ওই সময়ের নেতাদের এবং তার পরবর্তী নেতাদের। তা না করে জামাত কত নম্বর পার্টি ছিল ওই সময়? তো এটা একটা ইনজাস্টিস করলো না? হ্যাঁ, জামাতে মাত্র 37 জন দেখাইছে, তাও আমরা সবাই চিনি না, অনেকে মারা গেছেন। এটা এই তালিকাটা কিন্তু ভুয়া তালিকা। এইটা না, মোটেই ভুয়া তালিকা না। এটা সরকারি ইয়েতে, সরকারি গেজেট করে সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আচ্ছা, পরবর্তীতে যখন দেখা গেছে যে আওয়ামী লীগের সংখ্যা বেশি হয়ে গেছে, সেকেন্ড হলো বর্তমান শাসক দল বিএনপি। হ্যাঁ, তাহলে এই আলোচনা করলে কোনো লজ্জায় পড়বে তো ওরা। এটা ডিসাইডেড ম্যাটার, এটা পাস্ট হয়ে গেছে। আমরা 71-এর বীর শহীদানদেরকে শ্রদ্ধা করি। 71-এর এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের অনেক বড় অর্জন। এটা নিয়ে আর বিতর্ক করার অর্থই হলো এটা ইল মোটিভ নিয়ে করা। এটা হলো পরাজিত শক্তি, তাদের এখন আর কিছু করার নাই, ওই আগের ওগুলোকে টেনে এনে জাতির মধ্যে বিভাজন করা। এগুলো তো আওয়ামী ন্যারেটিভ, এগুলো হলো আধিপত্যবাদী শক্তির শিখানো বলি। এটার এখন যারা করবে, যে দলই করবে, এরা মস্ত বড় ধরা খাবে। কয়েকদিন আগে এক নেতা পার্লামেন্টে বলছে জামাতকে ক্ষমা চাইতে হবে। তো লোকেরা ফেসবুকে লেখছে, তাহলে আপনার বাপের ব্যাপারে আপনি ক্ষমা চান? কারণ ওনার বাপ স্বীকৃত রাজাকার। তো এগুলো কেন? আপনি আপনার বাপের বিরুদ্ধে মারা গেছেন, এখন আপনি বলবেন, আপনি বলেন না যে ছায়ার দিকে আপনি পা তুললে ছায়াও আপনাকে, আপনি দেখবেন ছায়াকে লাথি মারতেছেন, ছায়াও আপনাকে লাথি মারবে। তা আপনি কেন এগুলো ডিসাইডেড ম্যাটার নিয়ে আর কথা বলেন কেন? শেষ এগুলো নিয়ে বিচারের নামে প্রহসনও করেছেন, জুডিশিয়াল কিলিংও করেছেন। কাজের কাজ তো কিছু করতে পারেন নাই, কোনো সাক্ষী প্রমাণ তো হাজির করতে পারেন নাই। আজহার সাহেবের মামলায় তো সেটাই তো প্রমাণিত হলো। তাইলে এখন আর পিছনের দিকে না যাইয়া 71-71-এর মর্যাদায় থাকবে। 24 এক শ্রেণীর মতলববাজ লোক, রাজনীতিবিদ 24-এর কথা বললেই চলে যায় 71-এ। এই মাত্র টাটকা রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো মানুষগুলো ফুফিয়ে ফুফিয়ে কাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটাই আপনার কাছে। হ্যাঁ, তো সেখানে 24 যখন বলা হয়, তারা চলে যায় 71-এ। 24-এর সাথে 71-এর কি? 71-এ মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে জাতিকে বিভাজন করা ছাড়া, ফায়দা লুটা ছাড়া অন্য কিছু করতে পারেন নাই। সুশাসন মানুষকে দিতে পারেন নাই, অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারেন নাই, জাস্টিস করতে পারেন নাই বলেই তো ছাত্ররা 24-এ এসে আন্দোলন করেছে। সেই 71-এর চেতনাকে বা 71-এর যে লক্ষ্যগুলো ছিল সেটা বাস্তবায়ন করার জন্য 24 হয়েছে। 24 আর 71 তো কন্ট্রাডিক্টরি কিছু না। 71 তার 71-এর জায়গায় থাকবে, 24 24-এর জায়গায় থাকবে। এইগুলো মতলববাজ কিছু টকশোতে এসে এখন বড় বড় এরা পরিচয় দেয় যে সিনিয়র সাংবাদিক, অমুক তমুক, এরা হলো আওয়ামী বয়ান এখানে হাজির করে। এখনও দেখবেন টকশোগুলোতে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে সেই হাসিনার শাসনকে ফিরিয়ে আনার জন্য, হাসিনার পক্ষে আওয়ামী লীগ না থাকলে কী বেকম হয়েছে, এরা কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ না থাকায়, আওয়ামী লীগ না থাকায় বাংলাদেশের ইতিহাসে পার্লামেন্ট এখন যেভাবে ক্রিয়াশীল পার্লামেন্ট হিসেবে আছে, আওয়ামী লীগের আমলে কি এটা ছিল? আওয়ামী লীগের আমলে বিএনপি চলে আসতো পার্লামেন্ট থেকে, যাইতো না। আর বিএনপির আমলে আওয়ামী লীগ চলে আসতো পার্লামেন্টে। এখন যারা সরকারি দল তারাও আছে, বিরোধী দল তারা আছে, এটা ভালো লাগতেছে না। ভালো লাগে ওটাই একতরফা বিল পাস করা, একতরফাভাবে মানে লুটপাট করা, লুটপাটতন্ত্র কায়েম করার জন্য সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি। মুক্তিযুদ্ধকে আর ব্যবহার করার কোনো দরকার নেই। মুক্তিযুদ্ধ আমাদের সবার, আমাদের জাতীয় এটা সম্পদ। আমাদের দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটা নিয়ে কোনো বিতর্ক করার অর্থই হলো এই চ্যাপ্টারটাকে বিতর্কিত করা।
জামাত কি এখন পপুলিস্ট রাজনীতিমুখী হচ্ছে কিনা? ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম, তাকে জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনীত করা হয়েছে, মেয়র প্রার্থী হিসেবে। তো আগামী দিনে তিনি হয়তো ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বা সভাপতিও হতে পারতেন। সেটা নষ্ট হচ্ছে কিনা, এবং এর সাথে তার ছাত্র জীবন যে শেষ হওয়ার সম্ভাবনা, সেটাও হতে যাচ্ছে কিনা? তার তো আমি যতটুকু শুনেছি, তার নিজেরই একটা বক্তব্য শুনেছি যে ওনার পড়ালেখার শেষ পর্যায়ে তিনি আছেন, ছাত্রজীবন শেষ করে দিবেন, তারপরে উনি বৃহত্তর অবদান রাখতে চান, বিয়ে শাদিও করে ফেলেছেন। তো ডাকসুর বিপি ছিলেন, এটা তো কম কথা না। ডাকসু তো দ্য সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটাকে। তার একটা ক্যারিয়ার তো হয়েছে। এখন যদি সেটা বৃহত্তর মানব সেবায় ব্যয় করেন, কোনো প্রবলেম তো না। এবার মূল প্রশ্নে যদি বলতেন যে জামাত পপুলিস্ট রাজনীতি করছে কিনা এখন? জামাত পপুলিস্ট রাজনীতি, মানে জামাতের রাজনীতি অলওয়েজ জনকল্যাণে। এটাকে আপনি পপুলিস্ট বলেন আর যাই বলেন, আগেও ছিল, এখন জনকল্যাণে নাকি জনপ্রিয়তায়? না, জনকল্যাণে। আচ্ছা। আর জনকল্যাণ যেখানে আছে সেখানে জনপ্রিয়তার বিষয়টাও অটোমেটিক্যালি পাবলিক আপনাকে ভালোবাসবে, আপনি জনপ্রিয় হবেন, এটা খুব স্বাভাবিক। আমাদের টোটাল রাজনীতি হলো জনকল্যাণের রাজনীতি। কোরআনের একটা আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব কল্যাণের জন্য আনা হয়েছে। এটাই জামাত করছে। জামাতের রাজনীতি আপনারা যেটা বাইরে দেখেন, এটা খুব কিয়দংশ। জামাত এত বেশি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে মানুষের সেবা যত্ন, কেউ অসুস্থ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, তাকে একটু সাহায্য করে বা ওখানে কথা বলে একটু বিল কমানো, রক্ত দেওয়া, তার শিওরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করা, তার পরিবারকে সান্ত্বনা দেওয়া। এই যে রাজনৈতিক বিভিন্ন ঘটনা আওয়ামী দুঃশাসনের সময় হলো, আমরা পলিটিক্যাল পার্টি যারাই এই টর্চারিংয়ের শিকার হয়েছি, সে আমাদের দলে কিনা আমরা দেখি নাই। আমরা তার বাসায় ছুটে গিয়েছি, সন্তানদের পাশে দাঁড়িয়েছি, তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। এটা যে আমাদের রাজনীতির একটা স্বাভাবিক সৌন্দর্য, ইসলামের এটাই তো সৌন্দর্য। এখন সেটাই আমরা করছি। এটাকে আপনি যেভাবেই দেখেন, আমরা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা করছি মানবতার কল্যাণের জন্য। আমরা তো চাই মানুষকে সেবা দিয়ে মানুষের দোয়া পেতে। জামাতের বেশ কিছু এমপি প্রথমবারের মতো অনেকে সংসদে গেছেন, বক্তব্য দিতে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। যদি এমনই হয়ে থাকে, তাহলে এইবার আপনারা তো বলতেন যে নির্বাচন আগে বলেছেন যে এবার ক্ষমতায় আসতে পারে জামাত। যদি জামাত ক্ষমতায় আসতো, তাহলে পরিস্থিতিটা কেমন হতো? না, খেই হারিয়ে ফেলেছে এগুলো হয়তো রেয়ার ঘটনা। আমাদের বেশিরভাগ পার্লামেন্ট মেম্বার তো ভালো ভূমিকা রাখছে, এবং পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার এবং ইভেন ট্রেজারি ব্রাঞ্চ থেকেও জামাতের বিরোধী দলের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে এবং জনগণের পক্ষ থেকে করা হচ্ছে। এতগুলো এমপির মধ্যে একজন দুইজন, ম্যাক্সিমাম এমপি তো নতুন গিয়েছেন, হয়তো একজন দুইজন যদি কোনো কারণে স্লিপ করেনও, এটা হিসাবের মধ্যে আনার মতো কোনো বিষয় না। তারপরেও তারা এটা করছেন কেন? তারা তার ইচ্ছা করে করছেন না। যদি কেউ করে থাকেন, কারো দ্বারা যদি দুর্বলতা প্রকাশ পায়, সেটা হয়তো ফর দি টাইম বিং একটু প্রথম নতুন গিয়েছেন, এই জন্য। আমরা তো একজন এমপি দেখেছি, তারা ছোটখাটো বিভিন্ন বিষয় দাবি করছেন সংসদে। তাহলে এগুলো আসলে ওনার জন্য দাবি করেন, রাজনীতি বোঝার অভাব কিনা? না, উনি ওনার জন্য দাবি করেন না, উনি দাবি করেছেন সমস্ত পার্লামেন্ট মেম্বারের জন্য। তবে দাবি করার জায়গায়, এটা আমাদের বিরোধী দলের নেতা বলেছেন, এটার জন্য একটা কমিটিও আছে, এটা ওপেনলি না করে কমিটিতেও করতে পারতেন। এই জায়গায় ওনার সচেতনতার অথবা একটু ব্যতিক্রম হয়েছে, আর এর বাইরে কিছু না। উনি তো নিজের জন্য বলেন না, উনি সব পার্লামেন্ট মেম্বারের জন্য বলেছেন। এটা পয়েন্ট অফ অর্ডারে পার্লামেন্ট মেম্বারদের অধিকার সুরক্ষায় তিনি কথা বলেছেন। এটা তো তাকে ধন্যবাদ দেওয়ার যোগ্য। তবে কথাটা তিনি যেখানে বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে হয় নাই। আর অন্তর্বর্তীকালীন সরকার 18 মাস ক্ষমতায় ছিলেন, তারা দায়িত্ব পালন করেছেন, 18 মাস দেশ চালিয়েছেন। কিন্তু বলা হয় যে অন্তর্বর্তী সরকারকে মূলত চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনি কি মনে করেন, জামাতি কি আসলে ভেতরে ভেতরে ক্ষমতায় ছিল কিনা 18 মাস? এটা যারা বলে, এটা বলে তারা মূলত তারা যে অপকর্মগুলো করেছে এটার দায় তারা জামাতের উপর চাপাতে চায়। অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু গুপ্ত লোক ছিল বলে আমাদের ধারণা, যারা অন্য দল করত, কিন্তু তারা দেখা গেছে তারা নিউট্রাল, এবং তারা ইউনূস সরকারকে মিসগাইড করেছে। ইউনূস সরকারকে নানাভাবে তারা ব্যস্ত রাখার চেষ্টা করেছে, এবং তিনি যা করতে চেয়েছিলেন, বিশেষ করে বিচারটা আরও ত্বরান্বিত হওয়ার দরকার ছিল। বিশেষ করে এই যে সংস্কারগুলো তিনি
এই সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে পারতেন, হা না ভোটটা একই দিনে না হইয়া আমরা যেটা দাবি করেছিলাম, ওখানে অপশনও তাই ছিল যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগে, তো তার আগে যদি এটা করা হইতো এবং এটা যদি কার্যকরী করে তিনি যেতেন, তাহলে আজকে যে পার্লামেন্টে যে ব্যতিক্রম বিষয়টা হলো, সংবিধান সংস্কার পরিষদের শপথটা বিএনপি নিল না, এটা প্রায় 70% মানুষের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলে দেখালো, অশ্রদ্ধা দেখালো। এইটার জন্য একদিন তাদেরকে আসামের কাঠগোড়ায়, একদিন তাদেরকে জাতির সামনে জবাব দিতে হবে। তারপরে আর তো বলা হয় পৃথিবীর যে ইতিহাসে এই গণভোটের রায় না মানার কোনো দৃষ্টান্ত নাই। আমার জানা মতে 26টা দেশে গণভোট হয়েছে। ব্রিটেনে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, সুইজারল্যান্ডে হয়েছে, এরকম কোনো একটা দেশেও গণভোটের রায়কে অপেক্ষা করা হয়নি। এখন তারা মুখে বলতেছেন যে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটা তাদের একটা অতি চালাকিয়ারি, মুখের আওয়াজের মাধ্যমে জাতিকে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে। তারপরেও তো বলা হয় যে সংবিধান সংস্কার পরিষদের শপথ তো নিচ্ছে না। ওখানে যে ধারাটা আছে, অনুচ্ছেদ 8 এবং তফসিল 1-এ বলা আছে যে এই বিষয়গুলো যদি হা ভোট পাস হয়, তাহলে যারা সংসদ সদস্য হবেন তারা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, তারা নেবেন সংবিধান সংস্কার পরিষদের শপথ, এবং 180 দিনের ভিতরে সংবিধান সংস্কার করে দেন তারা নিয়মিত কার্যক্রমে, অর্থাৎ পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়ে ওই দায়িত্ব পালন করবেন। তারা এখন বেমালুম এই যে জন রায় যেটা বা যে জুলাই সনদের যে অঙ্গীকার যেটা, এটাকে তারা ভুলে গিয়ে তারা তো একতরফাভাবে সংখ্যাগরিষ্ঠতার জুড়ে যেটা করছেন, এটা আপাতত এই কারণে তাদের গতি উল্টে যাবে বা এই কারণে তারা, কিন্তু এটা ব্যাপার হলো এই বিষয়টা শুধু জামাত ইসলামের বিষয় না, 11 দলের বিষয় না, এটা হলো কোটি কোটি মানুষের সাথে রিলেটেড বিষয়। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি যে কি পরিমাণ আনপপুলার হবে, কি পরিমাণ জাতির সামনে বিতর্কিত হবে এবং ওয়াদা লঙ্ঘনকারী হিসাবে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হবে, এবং এটা তারা অলরেডি পার্লামেন্টে স্বীকার করে নিয়েছেন। কোনো মন্ত্রী বলেছেন যে আমরা আসলে ওইটা ওই সময় মেনে নিয়েছিলাম, বিকজ অফ নির্বাচনটা যেন হয়ে যায়, আমরা ক্ষমতা পেলে এগুলো সব ঠিক হয়ে যাবে, এই জন্য তারা মেনে নিয়েছেন। আসলে জুলাইকে তারা পুরোপুরি ধারণ করে এটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের উদ্যোগ, আয়োজন, চেষ্টা করা দরকার, সেটা তারা করছেন না। আপনারা নির্বাচনের পর থেকেই বলে আসছেন যে নির্বাচনে কারচুপি করা হয়েছে। যাদের দিকে আপনাদের অভিযোগ, তারা আবার বিভিন্নভাবে বলেছেন যে নির্বাচনকালীন প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতের লোকজন ছিল, এটাও বলার চেষ্টা করা হয়েছে। তো দুইটা বিষয়তে একসাথে সত্য হতে পারে না। প্রকৃত ঘটনা, আপনারা মিডিয়ায় আছেন, সেদিন বিকাল থেকে রাত 10টা পর্যন্ত যে গণনার ফলগুলো আসতেছিল সব জামাত ইসলামী 11 দলের পক্ষে আসতেছিল। এরপরে হঠাৎ করে ভোটের যে রেজাল্ট সরকারি যে মাধ্যমে দেওয়া হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল কেন? এখানে রহস্যের জট। এবং এরপর থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী রেজাল্ট আসা শুরু হলো। তার মানে এখানে একটা বড় ধরনের রেজাল্ট কারসাজি করা হয়েছে করে 11 দলের। এবং এই যে গণভোট দিয়ে তো সেটা বোঝা যায়, গণভোটের যে ভোট, এগুলো যদি ভালো করে আপনারা অনুসন্ধানী রিপোর্ট করেন, তাহলে বিএনপি যেখানে যেখানে পাশ করেছে সেখানে গণভোটের অবস্থা কী, যেখানে যেখানে পাশ করে নাই সেখানে গণভোটের অবস্থা কী, এগুলো যদি উঠাইয়ে নিয়ে আসেন তাহলে প্রকৃত রহস্য বুঝে ফেলবেন যে এখানে জনগণ আসলে কী করেছে। এটা সুস্পষ্টভাবে একটা রেজাল্ট জালিয়াতি হয়েছে কারসাজির মাধ্যমে, বিভিন্ন পক্ষের যোগসাজশের মাধ্যমে, প্রশাসন, আধিপত্যবাদী শক্তি, মিডিয়ার একটা বড় অংশ সবাই মিলে, যেহেতু জামাত পাওয়ারে আসলে দুর্নীতি করাটা যাবে না, যে বড় মাপের ঘুষের রমরমা বাণিজ্য হয়, ডিসি, ওসি, তারপরে এসপি, ইউনো, প্রশাসনের বিভিন্ন জায়গায় রদবদলে যে বাণিজ্যটা হয়, এই বাণিজ্যটাতে জামাত হইলে করা যেত না। শুধু বাণিজ্যের জন্য এবং আরও কিছু বিষয়ের কারণে জামাতকে ক্ষমতা থেকে ধরে রাখা হয়েছে। এক্ষেত্রে একজন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও বলেছেন যে আমরা বর্তমান বিরোধী দলকে মেইন স্ট্রিমে আসতে দেইনি। তাহলে এখানে ইউনূস সরকারের একটা বড় অংশ এবং তাদের মধ্যে গুপ্ত থাকা যে অংশটা এবং আরও বিভিন্ন পক্ষ
ফ্যাসিস্টদের ভোট কোথায় গিয়েছে? ফ্যাসিস্টরা তো ভোট দিয়েছে, সেই ভোটগুলো কোথায় গিয়েছে? সেই ভোট, সেই হিসাব নিকাশ যদি মিলানো হয় তো সহজে বোঝা যায় যে এখানে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, আমার জামাতে ইসলামের আর্থিক বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, জানতে চাই আপনার কাছে। জামাতে ইসলামের যে প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যেটা ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এই প্রতিষ্ঠানগুলোর আর্থিক হিসাব নিকাশ কিভাবে হয়, জামাতের সাথে সম্পর্কটা কি? এবং একই সাথে জানতে চাই যে জামাতের যে একেবারে তৃণমূল পর্যায় থেকে যে চাঁদাটা আসে, অর্থাৎ ইয়ানত আপনাদের ভাষায় যেটা বলেন, এই ইয়ানত যে আসে, এটার অডিট হয় কিনা প্রতি বছর, এবং অডিটটা হলে সেটা কোন প্রক্রিয়ায় অডিট হয়? ইবনে সিনা ইসলামী ব্যাংক তো জামাতের সরাসরি কোনো প্রতিষ্ঠান না। আচ্ছা, এটা তো হলো গ্রাহকদের নিজেদের একটা প্রতিষ্ঠান, সেখানে জামাতের লোকজন আছে। এটার সাথে জামাতের আর্থিক লেনদেনের আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক নাই। তো তাদের সম্পূর্ণ আলাদা অডিট। বাংলাদেশ ব্যাংক, এটা ইসলামী ব্যাংক তো দেখে বাংলাদেশ ব্যাংক, এবং ইবনে সিনাও এটাও সরকারের অডিট হয়। এটা একটা সরকারি আচ্ছা, রেজিস্টার। তাহলে জামাতের যে ইয়ানত বা চাঁদা কালেকশন হয়, এটার অডিট হয় কিভাবে? অডিটর নিয়োগ করা হয়, প্রফেশনাল অডিটর নিয়োগ করা হয়, এবং তারা প্রতি বছরে 2-3 বার অডিট করেন। যারা চাঁদাটা দিচ্ছে আপনাদের সদস্যরা, তারা কি এই অডিটের ফলাফল জানতে পারছেন? জানতে পারে, সংশ্লিষ্ট বডিতে এটা পেশ করা হয়, রিপোর্ট পেশ করা হয়, অডিট রিপোর্ট পেশ করা হয়। অডিটে কোনো সমস্যা থাকলে সেটাও জানানো হয়, এবং কোথায় কত আয় হয়েছে, ব্যয় হয়েছে, কোন কোন খাতে আয় হয়েছে, কোন কোন খাতে ব্যয় হয়েছে, ডিটেলস রিপোর্ট তৈরি করা হয়। এর উপরে অডিট হয়, অডিটের উপরে আবার পর্যালোচনা হয়। একমাত্র দল জামাত ইসলামীতে সর্বপর্যায়ে এটা আছে, কেন্দ্র থেকে একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত। গত 2025 সালে যে আপনাদের কত টাকা কালেকশন হয়েছে সদস্যদের কাছ থেকে, এটার কিভাবে ব্যয় হয়েছে, এটা বাইরের কেউ যদি জানতে চায়, জানানোর কোনো নিয়ম আছে কিনা আপনাদের দলীয়ভাবে? আপনি জানিয়ে দেখেন, জানতে চাইলে তখন তারা কি উত্তর দিয়ে দেখবেন। জানার তো একটা কারণ থাকতে হবে। আপনি যদি কোনো কারণে সেই জিজ্ঞেস করেন, আর কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে এটা জানানো দরকার, তারা তখন বিবেচনা করবে অথবা করবে না, যেটাই হোক সেটা আপনি জানতে পারবেন। আপনি কি জানতে চাইবেন এবং কতটুকু আপনি বুঝবেন, মূলত এটা আপনাদের এটা তো দলীয় বিষয়। দলের লোকেরা প্রশ্ন করবে, জানবে, এবং সেটা তারা প্রশ্ন করেও জানেও। অসুবিধা নেই। অর্থাৎ আপনাদের অডিট হয়। জি। আচ্ছা, দীর্ঘ 17 বছর একটানা আপনাদের জোট সঙ্গী ছিল বিএনপি, বা আপনারা বিএনপির জোট সঙ্গী ছিলেন, যেটাই হোক একসাথে কাজ করেছেন, একসাথে ছিলেন, আন্দোলন করেছেন। এখন এই মুহূর্তে বিএনপির সাথে আপনাদের সম্পর্কের একটা বিশাল ফাটল তৈরি হয়েছে, সংসদেও তাই, বাইরেও তাই। আগামী দিনে জামাতে ইসলামীর বিরোধিতা সবচেয়ে বেশি কার সাথে হবে, বিএনপি নাকি আওয়ামী লীগ নাকি অন্য কোনো শক্তি? এটা সময় আসলে বোঝা যাবে। আর আসলে বিএনপির সাথে বিরোধিতা বলতে, ফাটল বলতে কি বোঝায়? বিএনপি সরকারি দল, আর আমরা হলাম বিরোধী দল। সরকারি দল তার সরকারি ফাংশন প্র্যাকটিস করতেছে, আমরা বিরোধী দলের ফাংশন। ব্যক্তিগতভাবে বিএনপির লোকদের সাথে আমাদের কোনো মারামারি কাটাকাটি নেই। আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা বলে দিয়েছি তাদেরকে যে আপনারা ভালো কাজ করলে আমরা সমর্থন করব। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মালয়েশিয়া সফরে গেছেন, চায়না গেছেন, আমরা ওয়েলকাম জানিয়েছি। পার্লামেন্টেও তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, আমরা ওয়েলকাম জানিয়েছি। আবার ওনারা জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতেছেন, আমরা প্রতিবাদ করে যাচ্ছি, আমরা করেই যাব। যে ভালো কাজ করবে, যে ন্যায় কাজ করবে, যে সংবিধান মেনে চলবে, যে গণতান্ত্রিক রাজনীতি করবে, তার সাথে আমার মিল থাকবে। যে অগণতান্ত্রিক আচরণ করবে, স্বৈর শাসন আনতে চাইবে, যে জুলুমের রাজত্ব কায়েম করতে চাইবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, তার সাথে আমি নাই। এখন নতুন রাজনৈতিক দল এনসিপি, এখন আপনাদের অন্যতম জোটসঙ্গী এনসিপি। তো এনসিপি বিএনপির সাথেও যেতে পারতো, নিজেরাও করতে পারতো, এখন আপনাদের সাথে আছে। আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি জামাতের জোটে এসে জামাতের কি লাভ হয়েছে? এখানে জামাতের লাভ আর লসের কোনো বিষয় নয়। এনসিপি চাইছে জামাতের সাথে আসবে শেষ মুহূর্তে। তারা তো প্রথমে বিএনপির সাথে ডায়লগ করতেছিল, সম্ভবত ওখানে সিট তাদের প্রত্যাশিতভাবে তারা পায়নি। তখন জামাতের সাথে যোগাযোগ শুরু করলে জামাত তাদেরকে বলছে, আপনারা আসতে চাইলে আমরা ওয়েলকাম জানাবো। তারা এসেছে, আমরা তাদেরকে পর্যাপ্ত সিট দিয়েছি, তার ইলেকশন করে 6টা সিট পেয়েছি, আমরা সার্বিক সহযোগিতা করেছি পাওয়ার ক্ষেত্রে। এখানে জামাতের দলগতভাবে লাভ লসের কিন্তু, জামাত তো এখানে এনসিপি যারা পাশ করছে তারা তো এনসিপির সদস্য হিসেবে আছে, তো আমাদের জোটে আছে। জামাতের লাভ, জামাত তরুণ সমাজকে
জামাতের পাশে। এই গত নির্বাচনে তরুণ সমাজ জামাতের সাথে ছিল, এনসিপিও তরুণদের একটা দল, তারাও আসছে। এতে তরুণরা একটা তাদের এটাই মনে করেছে যে আমরা জামাতের সাথে গেলে জামাত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সেই অর্থাৎ কারণে এনসিপি কে সাথে নিলে তরুণদের ভোট জামাত পাবে, এইরকম একটা তরুণদের চিন্তা ভোট ছিল। জামাত আগেও পেয়েছে, এবারও পেয়েছে, ইনশাল্লাহ সামনেও পাবে। এনসিপি আসলে, এনসিপিও আসার কারণে এখানে আমাদের তো কোনো নেগেটিভ কিছু নাই। আমরা তরুণদেরকে ভালোবাসি, তারা আসছে, আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। এবার আপনার একটা বক্তব্য নিয়ে জানতে চাই। আপনি একটা বক্তব্যে বলেছেন এরকম যে হাসিনার পথে গেলে পরিণতি ভালো হবে না। এটা কি ভেবে বলেছেন? এই যে হাসিনা যেভাবে গণহত্যা করলো, আয়নাগর বানালো, জুলুম করলো, এটা যেই করবে, ইভেন জামাতও যদি করে, কেউ রেহাই পাবে না। জামাত তো করার কোনো সম্ভাবনা নোয়ালিফ জবন না। আমি আপনার প্রশ্নের উত্তরটা গভীরভাবে দিতে গিয়ে বললাম যে জামাতের মতো ডাইহার্ড কমিটেড ইসলামী দল, আদর্শিক দল, মানবতাবাদী দল, তারাও যদি কোনো একটা ভুল করে, জনগণ এটা মানে এই যে হাসিনার মতো কুশাসন, তাহলে আপনার উদ্দেশ্যটা কি ছিল? অপশাসন, হাসিনা টাইপের কাজ যেই করবে, তার নাম XYZ যাই হোক না কেন, সে কেউই জাতির সমর্থন পাবে না, ভালোবাসা পাবে না, তাকে অধপতনের দিকে যেতে হবে, তার পরিণতি হাসিনার পরিণতি হবে, এটাই বলতেছেন। আওয়ামী লীগ ফেরার আলোচনা কিন্তু বিভিন্নভাবে চলছে এবং সম্প্রতি আপনি জানেন যে শেখ হাসিনা কিন্তু একটা আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনিও বলেছেন যে বাংলাদেশে তিনি ফিরতে চান বা ফিরবেন। আওয়ামী লীগ যদি আবারও ফেরে রাজনৈতিকভাবে, জামায়াতের অবস্থান কি হবে? আওয়ামী লীগ ফিরবে কীভাবে? আওয়ামী লীগ তো এখন বিচারের মুখোমুখি। ব্যক্তিদেরও বিচার হচ্ছে, দলেরও বিচার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন করবেন। তো সেই ক্ষেত্রে তারা ফিরবে যে, তারা তো যে অন্যায় করছে এটা তো আরও 50 বছর এই জাতির মানুষ ভুলবে না। তো আওয়ামী লীগের সাথে যে লড়াইটা, এটা বিএনপি, জামাত কিংবা কয়টা দলের না, এটা দেশের সর্বসাধারণ মানুষের। একটা শিশু থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত যারা দেখেছে এইভাবে মানুষের উপরে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে ঘরে ঢুকে গিয়ে মারা হয়েছে, এরা আওয়ামী লীগ আর এদেশে আসুক, এই ধরনের মানুষ আসুক, এই দল আসুক, এটা কেউ চাইবে না। যদি বলে লাভ নাই। আওয়ামী লীগ বাংলাদেশে আপাতত আসার সাহস থাকলে যাওয়ারই তো দরকার হতো না। হোসেন মাহমুদের সাথে তাকে অ্যারেস্ট হওয়ার পরে তার সেনাবাহিনীর লোকেরা বলছিল যে স্যার আপনাকে কোনো ভালো দেশে পাঠাই দিই, আপনি নিরাপদে সেফে থাকেন। বলছেন না, আমার জেলে পাঠাও, আমি এই আমার দেশেই থাকবো। তার মতো একজন স্বৈরাচারও দেশ ছাড়তে চায়নি। আর উনি কত বড় স্বৈরাচার ছিল এবার বুঝেন, যে দুপুরের খাবার থইয়া খাবারটাও খায় নাই, তারপরে সমস্ত ব্যাগেজ নিয়ে, টাকার খনি নিয়ে পালাইছে মামুর বাড়ি। উনি সাহস থাকলে তো আর যাইতো না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছেন, প্রস্তুতি নিচ্ছেন, জামাত থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন করার জন্য। সিটি কর্পোরেশন কিন্তু বৃহৎ এলাকা, এই জায়গায় আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন? দেখেন, গত নির্বাচন নিয়ে তো অনেক প্রশ্ন আছে, এগুলো আর টানার দরকার নেই। হারা নাটারা, আপনি পাশ করলেও আপনি হেরে গেছেন, এরকম আর। তো এটা নিয়ে কোনো প্রশ্ন না। আর তাহলে আপনি বলেন যে এখানে কেন যোগ্যতা অযোগ্যতা তো আর ব্যক্তি ঠিক করে না আমাদের দলে, ওগুলো আমাদের তৃণমূল থেকে আমাদের যারা ভোটার, তারাই ভোট দিয়ে, তারপরে এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠন নির্ধারণ করে। আর আমি তো গত 12 ইয়ার্স থেকে এই সিটিতে যে পরিমাণ সামাজিক মানবিক কাজ করছি, হেলথ সেক্টরে বড় ধরনের মানুষের উপকার করার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান করেছি। একটা ব্লাডের প্রতিষ্ঠান করেছি, মানুষ চাইলে রক্ত পায়, ফ্রেশ রক্ত পায়। আমরা ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি, অনেক গরিব মানুষের অপারেশনে অনেক টাকা দেওয়ার মতো তার ক্ষমতা থাকে না, সেখানে 20-30 হাজার, 40 হাজার, 50 হাজার কম পায়। তারপরে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, গরিব মানুষদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি। তারপরে মেডিকেল ক্যাম্প করছি, ঔষধ দিচ্ছি, ফ্রি ঔষধ দিচ্ছি। তারপরে বিভিন্ন মেডিকেল সেন্টার করেছি পার্মানেন্টলি, সেই সেন্টারে এসে মানুষ ফিজিওথেরাপি নিচ্ছে, মেডিকেল চেক আপ করাচ্ছে, ডায়াবেটিস চেক আপ করাচ্ছে, ঔষধ পাচ্ছে। বাসায় গিয়ে আমরা ফিজিওথেরাপি দিচ্ছি, বাসায় গিয়ে রক্তের স্যাম্পল নিয়ে টেস্ট করে বাসায় দিয়ে দিচ্ছি। ইনজেকশন পোষ করা, ক্যানেলা লাগানো, তারপরে স্যালাইন পোষ করা, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমার কর্মীরা
মেডিকেল কর্মীরা বাসায় বাসায় গিয়ে দিচ্ছে আমার পক্ষ থেকে। এছাড়াও বাসা বাড়ির যে হোম অ্যাপ্লায়েন্সের যে কাজগুলো আছে, ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন, তারপরে লিফট থেকে শুরু করে কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ আমাদের কর্মীরা ডাক দিলেই বাসায় গিয়ে সেগুলো করছে। এর বাইরে রাস্তাঘাটের সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, মসজিদের কোনো সমস্যা, এই যে নিরন্তরভাবে মানবতার সেবা করে যাচ্ছে, আমি বিশ্বাস করি এই নগরবাসী তাদের কাছে এই গত নির্বাচনে যে আমাদের এই বিজয়, আমরা বিশ্বাস করি যে এই বিজয়ের পিছনে আমাদের এইসব ওয়ার্কগুলো রহমত হিসাবে, জরিয়া হিসাবে কাজ করেছে। আপনি ঢাকার মতো জায়গায় সাধারণত সরকারি দল যে হয়, যারা হয়, সরকারে যারা আসে, তারাই ঢাকার সিটগুলো অন করে। সেখানে এখানে আমরা 5টাতে ইলেকশন করেছিলাম, 4টাতে পাস করেছি। আর একটাতে যে হারানো হয়েছে ঢাকা 17 আসনে, এটাও পরিকল্পিতভাবে অনেকে মনে করে পরিকল্পিত হারানো হয়েছে, 4000 ভোটের ডিফারেন্স। তো সেক্ষেত্রে আর 3টাতে আমরা জোটের প্রার্থী দিয়েছিলাম, একটা আমরা পাশ করে নিয়ে আসছি, আর 2টাতে অল্প ভোটের ব্যবধানে হেরেছি। 8টা আসনে 65,000 ভোটের ডিফারেন্সে আমরা আগেই আছি। তো ফলে আমাদের যে সামাজিক, মানবিক, আর গত এই জুলাই আন্দোলনে আমাদের ভূমিকা, এখানে প্রায় 2 শতাধিক লোক সিটি নর্থে শহীদ হয়েছে, যাদের প্রত্যেকের বাসা বাড়িতে, এবং আহত যারা হয়েছে তাদের সবার সাথে আমাদের কানেকশন। এর বাইরে পুরো আওয়ামী রিজিমের সময় আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, বারবার আমি জেলে গিয়েছি, বারবার আমি নির্যাতিত হয়েছি, এইসব সত্য মানুষের সামনে আছে। এখন যে সব বিবেচনা করে আমার বিশ্বাস যে এখানকার জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে যে তারা কাকে দিয়ে আগামী দিনে এই সিটিকে, আমরা মনে করি আমরা দায়িত্ব পেলে সবার আগে করাপশন ফ্রি করব, আমরা ঘুষের বাণিজ্য বন্ধ করে দেব, সেবাগুলোকে চিপার করব এবং ইজিয়ার করব। সেবাগুলো আমরা একটা কমন প্ল্যাটফর্ম থেকে, একটা অ্যাপ থেকে সবগুলো সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। একটা সমন্বিত অ্যাপ করে আপনি পানির বিল দেন, গ্যাসের বিল দিন, আপনি হোল্ডিং ট্যাক্স দেন, আপনি ট্রেড লাইসেন্স করেন, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এভরিথিং এক জায়গা থেকে করা হবে। এটা আমরা ছাড়া অন্যরা বলতে পারে, কিন্তু দুর্নীতির কারণে ওটা ডেডলক করে দিবে। ঠিকই অ্যাপ একটা চালু করবে, কয়েকদিন পরে এটা আর ব্যবহার হচ্ছে না। ডিসঅনেস্টি। আজকে এই নগর একেবারেই অরক্ষিত। আপনি সকাল ফজরের নামাজ পড়ে কেউ যদি ট্রেন থেকে নামে তার বাসায় যেতে চায়, ছিনতাইকারীদের কবলে পড়বে। মাদকের সয়লাবে গোটা সিটি, মানুষের জীবন এর নাবিশ্বাস উঠে গেছে। ঘরে ঘরে মাদক সেবী, এই যে কিশোর গ্যাং, এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো চলছে এই সিটিতে। খানাখন্দক, রাস্তাঘাট, কোথাও আপনি শান্তিতে, আপনি একটা রুগী নিয়ে যাবেন, রাস্তায় সে মারা যাবে, এত বেহাল অবস্থা। জলাবদ্ধতা, একটু বৃষ্টি হইলে গোটা সিটি জলাবদ্ধতা বেড়ে যায়। ড্রেনেজ, কোনো আধুনিক ড্রেনেজ সিস্টেম নাই এখানে, বর্জ্য ব্যবস্থাপনার কোনো খবরই নেই। এই যে ঈদে গেল, বলছিল যে আমরা সব 48 ঘন্টার ভিতরে করে ফেলব। প্রধানমন্ত্রী নেমে দেখলেন যে ঘটনা অন্যরকম। 2 সিটির এক্সিকিউটিভ মেইন ব্যক্তিকে বরখাস্ত করলেন, সাথে আরও কিছুকে বরখাস্ত করলেন। তাতে প্রমাণিত হলো যে যেগুলো বলা হচ্ছে বাস্তবে তো সেগুলো করতে পারতেছেন না ওনারা। এখানে লাগবে একদল অনেস্ট মানুষ, যারা করাপশন করবে না, আর মানুষের উপরে জুলুম করবে না, মানুষের পাশে দাঁড়াবে, মানুষ ডাকলেই তার পাশে। আমরা এমন একটা জবাবদিহিতামূলক প্রশাসন করতে চাই, আমরা একটা ডিজিটাল শক্তিশালী প্ল্যাটফর্ম করতে চাই, যেখানে যে কোনো মানুষ তার ফেসবুক থেকে, তার টুইটার থেকে সে আমাদের সাথে যোগাযোগ করলে অটোমেটিক একটা তার কাছে একটা মেসেজ যাবে। সে যখন মেসেজ দিবে, তার এই মেসেজ পেয়ে কুইক রেসপন্স টিম সে সাথে সাথে তার সমস্যার সমাধান করে থাকে, এটা মেসেজ দেবে। এরকম জবাবদিহিতামূলক একটা প্রশাসন, যেখানে নাগরিকরা ইজিলি মেয়র যে হবেন বা কাউন্সিলর যে হবে তাকে পাবে, সেরকম কিছু কাজ আমাদের করতে হবে। আমাদের তরুণদের জন্য কিছু কাজ করতে হবে। তাদের জন্য আমরা মেয়র স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার করে তাদের ফ্রি স্পেস দিতে হবে, তাদেরকে আইনি পরামর্শ দিতে হবে, ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য মেন্টরশিপের ব্যবস্থা করতে হবে। তাইলে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা আছে, তারা খুব সুন্দর সুন্দর পরিকল্পনা নগর উন্নয়নে আমাদেরকে দিবে, এবং সেগুলো আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এখন আমাদের তরুণদের হাতে কাজ নেই, তারা তখন নেশায় গ্রস্ত হয়ে যাচ্ছে, তারা তখন আইনের মুখোমুখি হয়ে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে তো কারো কোনো, এই নেশাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের একটা বিরাট ভূমিকা। তারা এটার ব্যবসায়ী,
পুলিশ বলে স্যার ধরলাম, ধরে যার সাথে যোগাযোগ করি সে দেখি ওই মাদকের সম্রাট। যার সাহায্য নিতে চাইলাম, যাকে ফোন দিলাম, সে দেখি আরও মাদকের সম্রাট। ফলে এখানে জামাতের যে প্রশিক্ষণ, জামাতের যে লিডারশিপ তৈরি করা হয়, তারা একদিকে হয় মানবতাবাদী, একদিকে হলো পরিশ্রমী, মেধাবী। তারা চেষ্টা করে মানুষের একেবারে ভিতর দিয়ে রোড থেকে সমস্যাগুলো তুলে এনে সমাধান দেওয়ার জন্য। আমি একটা অ্যাপ করেছি, দেখেন, এটা আজ পর্যন্ত তো কেউ করতে পারে নাই। একটা অ্যাপ করেছি www.nagorikseba.net। এটা মেয়র হইলে আমি যেটা বলতেছি করে, এটা আমি এখন করে ফেলছি। আপনি ঢুকেন, আপনি আজকে ঢুকবেন www.nagorikseba.net, বিস্তারিত শুনতে চাই এটা। হ্যাঁ, আপনার নাম লিখবেন, হোল্ডিং নাম্বার নেবেন, টেলিফোন নাম্বার লিখবেন, প্রবলেম লিখবেন, দেখবেন আমার কুইক রেসপন্স টিম আপনার সাথে যোগাযোগ করবে, জিজ্ঞেস করবে যে স্যার আপনার কী প্রবলেম বলেন, বা আপনার যে প্রবলেমটা বলছেন আপনাকে নিয়ে মিটিং করে তারা এটা সমাধানের জন্য চেষ্টা করবে। আপনি বলবেন আমার একজন ফিজিওথেরাপিস্ট দরকার, উনি বাসায় পাঠিয়ে দিবে, আমার অ্যাম্বুলেন্স দরকার, বাসায় পাঠিয়ে দিবে, আমার অ্যাসিডা মেরামত করার বাসায় পাঠিয়ে দিবে। আপনি যা চান তাই পাবেন। আমি বলবেন যে আমার বাসার সামনে ওখানে ময়লার বাগাড় সিটি কর্পোরেশন এসে নিচ্ছে না, আমরা সিটি কর্পোরেশনকে ফোন করে এটা করাইয়ে দেবো। আপনি বলবেন যে আমার একটা অ্যাম্বুলেন্স দরকার, আপনি পাঠিয়ে দেবো। আপনি বলবেন যে আমার হঠাৎ করে আমার বাবা হাইপার টেনশন হয়ে উনি এখন মানে আমি সাথে সাথে টেলিমেডিসিনে ডাক্তার আপনাকে ওই ওনার সাথে কথা বলবে, ওনাকে সাজেশন দিবে, লাগলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিবে। এটা কি যে কেউ ব্যবহার করতে যে পারবে? কেউ, এনিওয়ান, কোনো অসুবিধা নেই। তো এই যে আমরা কাজগুলো করছি, তরুণরা কি চায়? ট্রান্সপারেন্সি চায়, স্বচ্ছতা চায়, তারা সুশাসন চায়। তারা শুধু নেতার পরিবর্তন চায় না, তারা নীতির চায়, ব্যবস্থার পরিবর্তন চায়। তারা চায় ফ্রি এনভায়রনমেন্ট, তারা চায় তারা নিজেরা উন্নয়নে অংশীদার হতে। আমি যেটা করব, তরুণদের নিয়ে টাউন হল মিটিং প্রতি মাসে মাসে করব, তাদের কথা শুনবো, তাদের মধ্যে থেকে যাদেরকে আমি মনে করব তাদেরকে আমি কাজে লাগিয়ে দেব, তাদের বিভিন্ন প্রজেক্টে আমি উৎসাহিত করব। তরুণদের জন্য আমাদের প্রথম প্ল্যান হলো তরুণদেরকে আমরা মেন্টরশিপ দিতে চাই, গাইডলাইন দিতে চাই। তারা যেন বিপদগামী না হয়, তারা যেন নেশাগ্রস্ত না হয়, তারা যেন পড়ালেখা ছেড়ে না দেয়। তাদের পড়ালেখার জন্য কোনো সাপোর্ট লাগলে আমরা দেব। তারা যদি উদ্যোক্তা হয়ে ব্যবসা করতে চায়, স্টার্ট আপ চালু করে ফান্ড দরকার, আমরা কর্জে হাসানা দিব। আমাদের কাছে এমন এক মানে চৌকস প্ল্যান আছে যেটা আর কারো কাছে নাই। আমরা তাদের জন্য কর্জে হাসানা ফান্ড করে সেই ফান্ড থেকে তাদেরকে আমরা লোন দিব। তারা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে টাকাটা ব্যাক করবে। এভাবে তরুণদেরকে। এই লোনটা কি লাভজনক? না, সম্পূর্ণ লাভজনক। কর্জে হাসানার অর্থই হলো লাভজনক, মানে যা নিবে তাই ফেরত দেবে। তাই ফেরত দেবে এবং একটা নির্দিষ্ট সময় পরে দিবে, তার সুবিধাজনক সময় সে দিবে। আচ্ছা, এভাবে তরুণদের হাতে আমরা আগামী বাংলাদেশের গত জুলাই আন্দোলনে তরুণরা যে ভূমিকাটা রেখেছে, তারা যে নীতি নির্ধারণী ভূমিকা রেখেছে, তারা ক্রাইসিস যেভাবে ম্যানেজ করেছে, সেই সম্ভাবনাটাকে আমরা 100% কাজে লাগাতে চাই। আচ্ছা, একটা বিষয় জানতে চাই যে এখনো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের সব সিটি কর্পোরেশনের নির্বাচনের আরো বেশ দেরি আছে, কিন্তু অলরেডি আপনাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, জামাতের পক্ষ থেকে সব জায়গাতে করা হয়েছে। সাধারণত কোনো নির্বাচনের যখন তারিখ ঘোষণা করা হয় তখনও পর্যন্ত কোনো দল থেকে প্রার্থী ঘোষণা করা নিয়ে দ্বিধায় থাকে কাকে ঘোষণা করবে, অথচ বেশ কিছু আগে থেকেই জামাতের প্রার্থী ঘোষণা করা হয়ে যায়। এমনকি যারা কাউন্সিলর পদে নির্বাচন করবেন তাদের নামও ঘোষণা করা হয়েছে। এইটা আসলে কেন করা হয়? দেখেন, অন্যদের নির্বাচনের স্টাইল হইল কালো টাকা ছড়াই দিবে, তারপরে তারা সেন্টার দখল করবে, মাস্তানদেরকে পুষবে, তাদেরকে বাড়ায় এনে ভোটের দিন খাটাইয়া সেন্টার পাহারা দিবে, তারপরে ভিতরে ভোট কারসাজি করবে। আমাদের তো পাবলিকের সাপোর্ট অর্জন করেই সেই জায়গায় পুষতে হবে। আমরা তো কালো টাকা দিতে পারবো না, আমরা তো আর অন্যদের মতো ইলেকশন করব না। আর দ্বিতীয়, ইলেকশন শুধু ভোট পাওয়ার একটা মাধ্যম না, ইলেকশন মানুষের সাথে মেশার একটা অবারিত সুযোগ। আপনি ইলেকশন করে ফেলবেন, নেতা হয়ে যাবেন, কিন্তু জনগণের কাছে যাবেন না। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, আপনি উত্তর খান দক্ষিণ খান যান, এক ধরনের মানুষের প্রবলেম। আপনি গুলশান বনানীতে আসলে আরেক ধরনের ব্যাপার। তাই আপনি গোটা সিটিটা বুঝবেন না। ইলেকশনের মাধ্যমে কোন এলাকায় কী প্রবলেম, কোন এলাকার মানুষের কী চাহিদা, এগুলো বোঝা যায়। জামাত যেহেতু এটা ডেমোক্রেটিক প্রসেসে কাজ করে, জামাতের কাজগুলো অনেক আগে। যেমন জামাতের আমির নির্বাচন হয়, আপনি দেখবেন 3 বছরে জামাতের কেন্দ্রীয় আমির হয়। এটা সেশন শেষ হওয়ার 2 মাস আগে শেষ করে দেয়, 2-3 মাস আগে পরবর্তী আমিরের নাম ডিক্লেয়ার করে দেয়। আচ্ছা,
ট্রান্সপারেন্ট, যেখানে পদ নিয়ে মারামারি নেই, তো এখানে কেউ পদের লোভে না, এখানে একটা সিস্টেমের ভিতর দিয়ে যায়। তো ওই সিস্টেমের ভিতর দিয়ে কে হবে কি হবে এগুলো আগে সবাই জানে, যে এই সিস্টেমের ভিতর দিয়ে যাদের নাম আসবে, তো সেটা তো জানাই হয়ে গেল। তো সংগঠন তাদেরকে জানাই দেয়, যাতে করে তারা প্রস্তুতি নিতে পারে, জনগণের সাথে মিশতে পারে। এবং এই উসিলায়ও কিন্তু জনগণের অনেক প্রবলেম সমাধান করা যায়, অনেক মসজিদের খেদমত করা যায়, অনেক মাদ্রাসার খেদমত করা যায়। অনেকেই কিন্তু যখন জানে আপনি ক্যান্ডিডেট, তার বেশ কিছু প্রবলেম, আমার পানির প্রবলেম, আমার এটা একটা পাম্প দরকার এখানে, তো এই উসিলায়ও তো কিছু কাজ করা যায়। তো সেই জন্য জনগণের সাথে থাকা, জনগণের দুর্ভোগকে অ্যাড্রেস করে সেগুলো দূর করার জন্য প্রশাসনের সাথে বোঝাপড়া করা, সামাজিক উদ্যোগে কিছু প্রবলেম সলভ করা। আমরা তো আসলে ইলেকশনটাকে নিছক একটা ইলেকশন, নেতা হওয়া এটাকে ভাবি না। ইলেকশনের মাধ্যমে আমরা সমাজে ভালো কাজের প্রচলন করতে চাই, ভালো জিনিস ছড়াই দিতে চাই আমরা। সেজন্য জামাত একটু আগে ভাগে এগুলো করে। আর জামাতের যেহেতু ইন্টারনাল প্রবলেম, অন্য দলের প্রবলেম হলে একজন ঘোষণা দিবে, আরেকজন দাঁড়ায় যাবে, এই জন্য যত দেরিতে দিবে ওই দাঁড়ানো যে লোকটা সে তো একটু কম সময় পাইল। জামাতের তো এখন একজনের ঘোষণা দিতে আরেকজন যে দাঁড়াই যাবে সেই সম্ভাবনা তো নাই। জামাত ইসলাম সবসময় ছবির রাজনীতির বিরোধিতা করে আসছে, কিন্তু আপনার নির্বাচনের ক্ষেত্রে দেখছি যে আপনার ছবির ব্যাপক ব্যবহার হচ্ছে। আবার বিভিন্নভাবে যারা বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থী অথবা জামাতের বিভিন্ন নেতারা আপনার প্রচারণা চালাতে গিয়ে ব্যাপকভাবে ছবির ব্যবহার করছে। তো আপনার মাধ্যম দিয়ে কি জামাতে ছবির রাজনীতির প্রচলন শুরু হচ্ছে কিনা? প্রত্যেক নির্বাচনেই তো যারা নির্বাচন ক্যান্ডিডেট হচ্ছেন তাদের ছবি সহ পোস্টার হচ্ছে, বিলবোর্ড হচ্ছে। শুধু আমাকে দিয়ে হবে কেন? সবারই হয়েছে এবং এটা প্রয়োজনও আছে। কেন প্রয়োজন আছে? কারা নির্বাচন করছে জনগণকে সেটা জানতে দিতে হবে। তো ছবি আপনি যখন পরীক্ষা দেন, আপনি যখন পাসপোর্ট করেন, আপনি যখন বিদেশ যান, ছবি তখন ছবির ব্যবহারের ইসলামিক নীতি কী, প্রয়োজন হলে সেটা করতে পারবেন। এখন যদি আপনি নির্বাচন করবেন, তা মানুষ আপনাকে চিনিই না, তো আপনাকে নির্বাচন করবেন কীভাবে? আর মানুষকে চেনানোর জানানোর তো এটা একটা মাধ্যম, আধুনিক মাধ্যম। এই প্রশ্ন সাধারণ মানুষ করবে না, কারণ সাধারণ মানুষ বরং চায় যে কে ক্যান্ডিডেট হলেন তার আমি চিনব কীভাবে, ও আচ্ছা উনি, এটা তার দরকার, তার চিনে রাখার জন্য দরকার। সে যখন ছবিতে দেখলো, আবার প্র্যাকটিক্যালও যখন দেখলো, তখন মিলাইলো, আচ্ছা এই যে ওনাকে ছবিতে দেখছি, এই যে উনি আসছেন এখন, এটা তার জন্য দরকার। সে একটা ভোটিং পাওয়ার প্রয়োগ করবে, সে যে লোকটাকে করবে সেই লোকটাকে জানার চেনার অধিকার তার আছে। আচ্ছা, আপনার সিটি কর্পোরেশন এলাকায় যেখানে নির্বাচন করবেন সেখানে সমস্যাগুলোর মধ্যে অন্যতম 3টা সমস্যা হচ্ছে জলাবদ্ধতা, যানজট এবং বায়ু দূষণ। এই 3টা সমস্যা সমাধানের জন্য প্রথম 1 বছরের রোডম্যাপ আমরা জানতে পারি কিনা? প্রথম 1 বছর কি করবেন? না দেখেন, বায়ু দূষণের জন্য এই যে উন্মুক্ত জায়গায় অনেক সময় আবর্জনা পোড়ানো হয়, এগুলো বন্ধ করে দিতে হবে। বিল্ডিং কোড আছে এবং সেখানে নেট সিস্টেম আছে, পানি ছড়ানোর কথা আছে, এগুলোকে মেনটেন করতে হবে। তারপরে এই যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য মেকানিক্যাল সুইপিং গাড়ি আছে, মানে আপনি বিকল্প, আপনার যদি চিন্তা থাকে যে আপনি এটাকে দূষণমুক্ত করবেন, তাইলে আপনি বিকল্প যেগুলো সারা ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে আপনাকে সেটাকে খুঁজতে হবে, খুঁজে এটা সেখানে সেট আপ করতে হবে। আপনি মেকানিক্যাল সুইপিং গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করেন, আপনি হাইড্রোলিক যে হর্ন আছে বাজায় যেগুলো, এগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। এভাবে যে কাজগুলো আমরা উদ্যোগ নিলে সেটা করা যাবে এবং এটা সম্ভব। এখন তো হচ্ছে কোনো সিস্টেমকে ফলো করছে না, বিল্ডিং কোড কেউ মানছে না, যার যার ইচ্ছা মতো, মানে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ে কাজ করছে আওয়াজে আশপাশ সব, অথচ এগুলো একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা ফলো করাইতে পারলেই যে এখন বায়ু দূষণ যেটা আছে বা শব্দ দূষণ যেটা আছে এটা থেকে আমরা রিলিফ পাবো। যানজটের জন্য আপনি বিকল্প সারা ওয়ার্ল্ডে বহু জায়গায় এটা আছে, রোড রেশনালাইজেশনের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক, অর্থাৎ এক একটা গ্রুপের বাস এক একটা রুটে চলবে। এটা সিটি কর্পোরেশনের একটা পরিবহন কন্ট্রোলের একটা সিস্টেমই আছে, কিন্তু এটা ইউজ হয় না। আমরা সেটা করে দেব। তারপরে এন্ট্রি পয়েন্টগুলোতে এবং বড় বড় মার্কেট যেখানে, সেখানে আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড পার্কিং টার্মিনাল করে দেব। এটা আরও বরং কিছু মানুষের চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি পার্কিং এগুলোকে বন্ধ করতে হবে, ভারী জরিমানা করতে হবে, প্রয়োজনে গাড়ি সিজ করতে হবে। তারপরে ফুটপাতের যে অব্যবস্থাপনা এগুলোকে বন্ধ করতে হবে। জলাবদ্ধতার জন্য এই যে আমাদের খালগুলো, মরা খাল, জলাশয়, এগুলো ভরাট হয়ে আছে, দখল হয়ে আছে, এগুলোকে উদ্ধার করে সংযুক্ত একটা আরেকটার সাথে সংযুক্ত করতে হবে। হাইড্রোলজিক্যাল সার্ভে করে ড্রেনেজের নতুন আধুনিকতা আনতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে হবে। এখন এই যে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্যগুলো নালা নর্দমায় পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়, এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করা হয়, সঠিকভাবে সিটি থেকে দেখা হয়, তাহলে এগুলো থাকবে না। এগুলো আজকে আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি, এটা হলো মানব সৃষ্ট। আমরা সব জায়গায় যেখানে সেখানে বর্জ্য ফেলে দিচ্ছি। এই বর্জ্য থেকে রিসাইক্লিং করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই প্লাস্টিক থেকে আপনি কলম, ঢাকা শহরের প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে আপনি এটা করে কলম দিতে পারেন। আমি করবো এটা ইনশাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আমার জানার আছে, সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে সরকারে আছে একটা দল ক্ষমতায়, আর উপজেলা পর্যায়ে বা মেয়র পদে আছেন ভিন্ন দলের একজন। জনগণ কোনো দাবি নিয়ে গেলে বারবার তাদেরকে উত্তর দেয়া হয় যে দেখেন সরকারে তো আর আমরা নাই, আমি তো এখানে বসে আছি, বরাদ্দের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা বলা হচ্ছে। তো এখন তো সরকারে আছে বিএনপি, আর আপনি জামাতের প্রার্থী, যদি আপনি মেয়র হতে পারেন তখন এইরকম অজুহাত দেখাবেন কিনা যে সরকারে তো আছে বিএনপি, আমি তো এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না? এখানে ঢাকা সিটি নর্থে বরং ওইটাই হওয়া দরকার যে এখানে যেহেতু জামাতের এমপিরা আছে, সরকারে তো আমরা, প্র্যাকটিক্যালি ফিল্ডে সরকারে তো আমরা, জামাতের এমপিরাই তো এখানে বেশি। হ্যাঁ, 2/3 আমরাই তো পেয়েছি, আর জোট মিলিয়ে তো 5টা আমরা পেয়েছি। কিন্তু সবকিছু তো নির্ভরশীল ক্ষমতাসীন দল। না, ক্ষমতাসীন হলে কি হবে? এখানে এমপির যে নির্দিষ্ট ফান্ড আছে ডেভেলপমেন্ট, এটা কেউ ক্ষমতাসীন কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা, এই যে টুকটাক কেড়ে নিতে চায়, পার্লামেন্টে যখন আওয়াজ উঠে তখন সব সোজা হয়ে যায়। এখানে যদি বরং আমরা না হইয়া সরকারি দলের হয়, তো ওরা ওই এমপিদের ফান্ড এবং এই স্থানীয় প্রশাসনের ফান্ড সব তারা গায়েব করে দিবে, কেউ টেরও পাবে না। কারণ এখানে আমরা হইলে, কাউন্সিলর যদি আমরা হই, মেয়রও যদি আমরা হই, এমপি আমাদের আছে, তাইলে এখানে সরকারের ইন্টারফেয়ার করার চান্সটা নাই বললেই চলে। এবং এটা বিপরীত হবে যদি এখানে অন্য কেউ হয়। এখানে বরং জামাত যেহেতু জাতীয় নির্বাচনের সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবং স্থানীয় নির্বাচনে তাদের প্রস্তুতি আছে, সুতরাং এখানে যদি স্থানীয় নির্বাচনে যদি জনগণ জামাতের প্রার্থীকে বা সঠিক প্রার্থীকে বিবেচনা করে, তাহলে এখানে ডেভেলপমেন্টটা খুব সুন্দর হবে বলে আমরা যেভাবে বিশ্বাস করি। এইবারের সিটি কর্পোরেশন নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস রাখতে চাই, আগে অবিশ্বাস করার দরকার কি? জাতীয় নির্বাচনে একটা বিটার এক্সপিরিয়েন্স আছে, ওটা আমরা হিসাবে রাখতেছি। জনগণ যেহেতু ঐক্যবদ্ধ আছে এবং জনগণের পালস আমরা যেটা টের পাচ্ছি, আমরা পজিটিভ সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা যেটাই সামনে আসবে সেটা আমরা মোকাবেলা করব। সবশেষ আপনার কিছু বলার আছে কিনা? না, ধন্যবাদ আপনাদেরকে আমাকে ডাকার জন্য। কিছু কথা বললাম যেটা পাবলিক, আমাদের জনগণ পরে শুনবেন। আমরা তো চাই যে আমরা কি করতে চাই জনগণ জানুক। জনগণ জেনে বুঝেই তারা যদি মনে করে যে আমাদেরকে দিয়ে তাদের খেদমত হবে, জনসেবা হবে, তাইলে জনগণ আমাদেরকে সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখছিলেন এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা নিরন্তর।